কেমন আছো সবাই? আমরা আজকে দেখবো ফিজিক্স ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, যেটা গতিবিদ্যা নিয়ে আলোচনা করে। তো এই অধ্যায়ে প্রথমে আমরা সূত্রগুলো একটু দেখে আসি। প্রথম যে সূত্রটা আমরা দেখবো সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু, আমরা জানি ভি নট প্লাস এটি, যেখানে আমরা ভি নট কে আদিবেগ ধরেছি। তোমরা চাইলে এটাকে ইউও ধরতে পারো। আচ্ছা, এরপরে আরেকটা সূত্র আমরা দেখেছিলাম ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2as। তারপরে আমরা দেখেছিলাম এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর আমরা আরেকটা দেখেছিলাম এস সমান সমান ভি নট প্লাস ভি বাই 2 টি। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে দেখো এই চারটা সূত্র, এই চারটা সূত্রে আমরা জানি আমাদের ভেরিয়েবল কি কি আছে। আসলে মোট ভেরিয়েবল আছে ভি নট, ভি, এ, টি আর এস, মোট 5টা ভেরিয়েবল আছে। তো প্রথম সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে কিন্তু এস নেই। দ্বিতীয় সূত্র যদি খেয়াল করি তাহলে দেখি আমরা টি নেই। তৃতীয় সূত্রটা খেয়াল করলে দেখি আমরা এখানে ভি নেই। আর লাস্টের সূত্রটা খেয়াল করলে দেখি আমরা এখানে এ নেই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে এই যে আমাদের 5টা ভেরিয়েবল আছে, এই 5টা ভেরিয়েবলের ভেতরে যতগুলো আমরা সূত্র লিখি, প্রত্যেকটা সূত্রে মিনিমাম একটা ভেরিয়েবল মিসিং আছে। তাহলে আমরা যদি এই গতিসূত্র রিলেটেড অঙ্ক আসে কখনো, তখন আমরা একটু খেয়াল করে দেখবো যে আসলে কোন ভেরিয়েবলটার মান দেওয়াও নেই এবং চায়ও নেই। অর্থাৎ যে কোনো 3টা ভেরিয়েবলে ভ্যালু দেওয়া থাকে এবং 4 নাম্বারটা চায়। তাহলে আমরা যদি 5 নাম্বারটি নিয়ে টানাটানি করি তাহলে দেখা যায় আমাদের আসলে একাধিক সূত্র ইউজ করা লাগছে। একাধিক সূত্র ইউজ করতে গেলে আমাদের একটু লেন্দি হয়ে যাবে, কিন্তু আমরা যদি একটু চালাক হই তাহলে দেখা গেলে একটা সূত্র দিয়ে অঙ্ক হয়ে যায়। যেমন আমাদের একটা অঙ্ক দিল যে কি অঙ্ক দিল, যে কোন একটা গাড়ি, সে গাড়ির আদি বেগ আছে এবং শেষ বেগও আছে, সময়ও দিয়ে দিয়েছে এবং বলে এত সেকেন্ড পর গাড়িটা কত দূরত্ব অতিক্রম করে। সাপোজ 3 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি গাড়ি, এর শেষ বেগ ছিল 10 মিটার/সেকেন্ড। কত সময়? 2 সেকেন্ডে সাপোজ। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করি, আমরা এই ক্ষেত্রে আগে এ বের করে নিই। এ বের করে কি করি, ভি মাইনাস ভি নট বাই টি, এটা দিয়ে আগে ত্বরণ বের করে নিই। এবার ত্বরণ বের করে আবার আমরা কি করি, এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্রে বসাই। তাহলে আমাদের দুইটা সূত্র লেখা লাগবে। এটা বাই মিস্টেক আমরা এটা করে থাকি, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আসলে কি আছে, এখানে আসলে আদি বেগ ভি নট দেওয়া আছে, শেষ বেগ ভি দেওয়া আছে এবং কি সময় টি দেওয়া আছে। তাহলে আমরা চাইলেই এস ইকুয়ালস টু কি ভি প্লাস ভি নট বাই 2 টি, এই সূত্রটা বসাই দিলে একবারেই উত্তর হয়ে যাবে। উত্তর কিন্তু দুইটাতেই একই আসবে। এটা থেকে যদি এ বা ত্বরণ বের করে নিয়ে আমরা এটাতে বসাই তাহলে এস এর যে ভ্যালু পাবো এই সূত্রটাতেও আসলে একই উত্তর পাবো। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল রাখবো যে আসলে কোন ভেরিয়েবলটার ভ্যালু দেওয়াও নেই এবং কি চাইও নেই, তাহলে সেটা আমরা টোটালি ইউজই করব না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি আমরা প্রাস। প্রাস বলতে আসলে আমরা কি বুঝি? প্রাস বলতে আসলে আমরা বুঝি যে ভূমির সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত কোন বস্তুকেই আমরা প্রাস বলি। তার মানে ভূমির সাথে যে কোনো অ্যাঙ্গেলে যদি আমি একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে এটা প্রাস হয়। তাহলে আমরা যে অ্যাঙ্গেলে নিক্ষেপ করি তাহলে এই বস্তু কণাটার গতিপথ এরকম হয় আমরা জানি, যেটাকে আমরা কি করেছি, থিটা নট কোণে ভূমির সাথে নিক্ষেপ করেছি এবং আদি বেগটা কত ছিল, ভি নট। তো আমরা জানি একটা প্রাসের আসলে এই যে আদি বেগটা, এটা দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে এই বরাবর ভি এক্স নট আমরা বলতে পারি, যেটাকে ভি নট কস থিটা নট বলা হয়। আর উলম্ব বরাবর একটা উপাংশ থাকে যেটা হচ্ছে ভি নট, ভি ওয়াই নট বলতে পারি, যেটা নাম যেটা মান হচ্ছে ভি নট সাইন থিটা নট। তো আমরা জানি যে আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটা নিচের দিকে ক্রিয়া করে। তার মানে এই যে আদি বেগ ভি নট, তার যে উলম্ব উপাংশ যেটা কি ভি ওয়াই নট, সেটার ভ্যালু কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। কিন্তু এক্স অক্ষ বরাবর যেটা গেছে সেই বরাবর তো কোনো ত্বরণ নেই, কারণ কি জি তো আসলে উলম্ব বরাবর ক্রিয়াশীল। সুতরাং এই ভি এক্স নট, তার মানে এই ভি নট এর আনুভূমিক যে উপাংশ সেটা কখনোই পরিবর্তিত হয় না। তার মানে সময়ের সাথে সাথে এটা কখনোই পরিবর্তিত হয় না। তাহলে আমরা যদি ধরি যে টি সময় পরে আসলে ওই এখানে পৌঁছাইছে একটা বিন্দু, সেই বিন্দুতে কি থাকে, ওর বেগ আসলে ভি, যেটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এইখানে ওর বেগ কি থাকে, ভি এক্স। তো ভি এক্স আসলে কি এক্স অক্ষ বরাবর নির্দিষ্ট সময় মানে টি সময় পর যেহেতু এখানে আসছে, তাহলে টি সময় পর আসলে আনুভূমিক বরাবর যে বেগের উপাংশ সেটা, কিন্তু আমরা জানি যে আনুভূমিক বরাবর বেগের উপাংশ কখনো পরিবর্তিত হয় না। সুতরাং আসলে এটা ভি এক্স নটও বলতে পারি, যেটা আসলে আমাদের কি ভি নট কস থিটা নট। কিন্তু উলম্ব বরাবর যেটা থাকে সেটা তো আমরা জানি যে জি এখানে মন্দন হিসেবে ক্রিয়া করছে উত্থানের সময়। তাহলে নির্দিষ্ট সময় পর যদি বেগ ভি ওয়াই হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি ভি ওয়াই নট মাইনাস জিটি।
তাহলে ভি ওয়াই নট এর ভ্যালুটা কত আসলে? ভি ওয়াই নট এর ভ্যালু আসলে ভি নট সাইন থিটা নট। তাহলে আমাদের একটা অঙ্ক বললো যে 30 মিটার পার সেকেন্ড বেগে এবং এবং মনে করো 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের 2 সেকেন্ড পর বেগের মান কত? তাহলে এটা কিভাবে করতে হবে? খুবই সহজ জিনিস। আমাদের থিটার ভ্যালু এবং কি ভি নট এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ভি নট আর থিটা নট এর ভ্যালু দেওয়া আছে। তাহলে ভি নট দেওয়া আছে কত? 30 মিটার পার সেকেন্ড, আর থিটা নট কত দিয়ে দিয়েছে? 45 ডিগ্রি। তাহলে আমরা জানি কি, তাহলে এখানে আসি চিত্রটা এখানে যদি আমরা ভি বের করতে চাই, তাহলে ভি ইকুয়ালস টু আমরা জানি ভি এক্স আর ভি ওয়াই কি পরস্পর লম্ব, তাহলে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা নির্দিষ্ট সময় পর যদি বেগের মান বের করতে চাই, তাহলে বেগের আনুভূমিক উপাংশ এবং কি উলম্ব উপাংশের ভ্যালু বের করা লাগবে। তাহলে আমার টি বলে দিয়েছে 2 সেকেন্ড। তাহলে আমরা জানি যত সময় হোক না কেন ভি এক্স কখনো চেঞ্জ হয় না, তাহলে ভি নট কস থিটা নট। তো ভি নট এর ভ্যালু কত? 30 আর কস 45 ডিগ্রি। তো আমরা জানি এটা আসলে 30/√2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভি ওয়াই 2 সেকেন্ড পর ভি ওয়াই কত হবে? ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে এটা কত আসে দেখি আমরা। তাহলে ভি নট 30 গুণ সাইন 45 মাইনাস 9.8 ইন্টু 2। তাহলে এটা আসে কত? 30/√2। আমরা জানি সাইন 45 হোক কস 45 হোক ভ্যালু কত? 1/√2 মাইনাস 19.6। তাহলে এটা ভ্যালু কত আসে আমরা একটু চেক করে নিই। তাহলে এটা আসে আসলে 1.613 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা 2 সেকেন্ড পর কিন্তু vx এর ভ্যালুও পাইছি এবং কি vy এর ভ্যালুও পাইছি। তাহলে vx এর ভ্যালুটা আমরা একটু সুন্দরভাবে লিখি, সেটা আসলে আসে কত? 21.21 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি v বের করতে চাই, v সমান কি হবে? √vx স্কয়ার প্লাস vy স্কয়ার, মানে √21.21 তার স্কয়ার প্লাস 1.613 তার স্কয়ার। এটা যে ভ্যালু আসে সেটা আসলে আমার মেইন উত্তর। তাহলে এটা আসলে 21.27 মিটার পার সেকেন্ড। তাহলে অঙ্কটা আমরা বুঝতে পারলাম কেন। তাহলে এটা আসলে আমাদের নির্দিষ্ট সময় পর বেগ নির্ণয়ের অঙ্ক ছিল। এবার আসি আমরা প্রাসের আরো কিছু সূত্রে। সেটা কি? আমাদের এই যে প্রাস ছিল ভূমির সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত কোন বস্তুকে আমরা প্রাস বলেছিলাম, যেটা আসলে থিটা নট কোণে ভি নট বেগে নিক্ষিপ্ত। তাহলে আমরা জানি এর দুইটা অংশে বিভক্ত করেছিলাম আমরা, একটা ভি এক্স নট আর একটা ভি ওয়াই নট। এগুলো ভ্যালু আমরা একটু আগে দেখেছি। এখন আমরা মনে করি আসলে ও আনুভূমিক একটা দূরত্ব অতিক্রম করেছে, যেটা আসলে কত? আমি যদি এটা হলুদ কালার করে দিই, তাহলে আনুভূমিক যে দূরত্ব অতিক্রম করেছে সেটাকে আমরা এক্স বলি, আর উলম্ব যেটা সেটা আসলে ওয়াই। তার মানে আমরা বলতে পারি যে প্রাসের নিক্ষেপণ বিন্দু থেকে এক্স মিটার দূরে প্রাসটা ওয়াই মিটার উচ্চতায় অবস্থিত। তাহলে আমরা এখন এক্স আর ওয়াই এর ভিতরে ইকুয়েশনটা আনার চেষ্টা করব। তো আমরা জানি আনুভূমিক বরাবর যে সরণ, সেই সরণটা অতিক্রম করে কিসে? সমবেগে। কারণ কি? এক্স সমান সমান, কারণ এক্স অক্ষ বরাবর যে বেগের উপাংশ সেটার ভ্যালু কখনো চেঞ্জ হয় না, কারণ এই বরাবর তো আসলে ত্বরণ নেই। তাহলে এক্স ইকুয়ালস টু আসলে ভি এক্স নট ইনটু টি। টি সময় পর যদি আমার এই বিন্দুটা যায়, সাপোজ এই বিন্দুটাকে যদি আমরা পি ধরতাম, তাহলে পি বিন্দুতে যদি ও টি সময় পরে যায়, তাহলে আসলে এখানে ভি এক্স নট ইনটু টি। তো ভি এক্স নট মানে কি? ভি নট cos থিটা নট ইনটু টি। তাহলে এখান থেকে টি এর ভ্যালু যদি বের করে নিয়ে আসি, এক্স বাই ভি নট cos থিটা নট। তো এটার আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এরপরে আমরা যদি y সমান সমান দেখি, তাহলে উলম্ব বরাবর তো বেগ চেঞ্জ হয়, সুতরাং y সমান সমান আমাদের লিখতে হবে vy নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে vy নট অর্থাৎ কি? ভি নট সাইন থিটা নট ইনটু কি? টি। তো টি এর ভ্যালু যদি আমরা এখান থেকে নিয়ে আসি, এই যে এই ভ্যালুটা যদি নিয়ে আসি, তাহলে এখানে কত হবে? x বাই ভি নট cos থিটা নট মাইনাস কত? হাফ জি ইনটু টি এর ভ্যালুটা বসাই দিলে x বাই ভি নট cos থিটা নট তার হোল স্কয়ার। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, তাহলে দেখো তো এখানে আমাদের ভি নট কাটে, আর সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হয়ে যায়। তার মানে y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা নট মাইনাস কি? জি এক্স স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট।
তাহলে এটা হচ্ছে আমাদের আসলে প্রাসের সমীকরণ। সেটা কি, এটা আমরা দেখি যে আসলে একটা নির্দিষ্ট আনুভূমিক দূরত্বে প্রাসের উলম্ব অবস্থান কোথায় আছে সেটা নির্ণয়ের জন্য আমরা এই ইকুয়েশনটা মনে রাখার চেষ্টা করি। তাহলে এটাই আমাদের প্রাসের মূল সমীকরণ। এখন আবার আরো কিছু সমীকরণ আছে, সেটা কি, সেটা হচ্ছে একটা প্রাস এর সর্বোচ্চ উচ্চতা কিভাবে নির্ণয় করে, বা উত্থানকাল বা পতনকাল কিভাবে নির্ণয় করে সেটা একটু দেখি। তাহলে এখানে আমরা জানি থিটা নট, আর এটা কি ভি নট। তাহলে এর যে উপাংশ আছে সেটা আমরা বুঝতে পারি যে এইখানে এইটা হচ্ছে কি এর সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করি। এখন এই ক্যাপিটাল এইচ কখন হয়, যখন ভি ওয়াই ইকুয়ালস টু 0 হয়, তাই তো। তাহলে আমরা যদি একটা সূত্র লিখি যে এখানে কি আছে, শেষ বেগ দেখো 0, আদি বেগ তো দেওয়া আছে ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর কত হবে ভি ওয়াই নট, এটা কত ভি নট সাইন থিটা নট, কিন্তু আমরা জানি। তাহলে আদি বেগ দেওয়া আছে, এই যে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, এইচ বের করতে হবে, আবার আমরা জানি কি নিচের দিকে জিও আছে। তাহলে আলটিমেটলি নেই গে টি, সুতরাং টি বর্জিত যে সূত্রটা আছে সেই সূত্রটা যদি আমরা বসিয়ে দিই, ওই যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা জানি না, এই সূত্রের মতো করেই এখানে সূত্রটা লিখবো। এটা শেষ বেগটা কি ভি ওয়াই জিরো, সরি ভি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আদি বেগ কত ভি ওয়াই নট স্কোয়ার প্লাস কত 2gh। তো আমরা প্লাস লিখবো না, কেন লিখবো না, কারণ হচ্ছে এটা আসলে উপরের দিকে যাচ্ছে, তাই এটা আমরা মাইনাস লিখে দেবো, মাইনাস। তাহলে আমরা জানি যে ভি ওয়াই তো 0, তাহলে 0 স্কোয়ার ইকুয়ালস টু কত ভি ওয়াই নট মানে কত ভি নট সাইন থিটা নট তার হোল স্কোয়ার মাইনাস কত 2gh। তাহলে এখান থেকে যদি সর্বোচ্চ উচ্চতার সূত্রটা বের করতে চাই, তাহলে h সমান কি হয় ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। তাহলে এটাও একটা সূত্র, ভি নট ছিল, তারপরে আমরা জানি ভি ওয়াই নট ভি এক্স নট, তো ভি এক্স নট এর ভ্যালু আমরা জানি ভি নট সরি কস থিটা নট, আর এবার কি ভি ওয়াই নট সমান কত ভি নট সাইন থিটা নট, এগুলো আমরা জানি। এখন তাহলে এখান থেকে যে এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাচ্ছে তার জন্য যদি প্রয়োজনীয় সময়কে আমরা টি ধরি, টি, তাহলে আমার সেই টি সময়টা বের করতে হবে। আমরা জানি উঠতে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে তার থেকে আবার ভূমিতে পতিত হতে একই সময় লাগে। তাহলে আমরা যদি উত্থানকালটা বের করতে পারি কোনোভাবে, তাহলে আমরা পতনকাল একই পাবো। তাহলে দুইটাকে যদি যোগ দিই তাহলে আসলে উত্থান পতনের মোট সময়, অর্থাৎ কি কতটুকু সময় প্রাসটা শূন্যে ভাসবে সেই সময়টা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখানে আমরা চাচ্ছি কি টি এর মান, আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বেগের মান হচ্ছে 0, সরি এটা ভি ওয়াই হবে, তাহলে ভি ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, আর ভি ওয়াই 0 বা ওয়াই নট এর ভ্যালু হচ্ছে ভি নট সাইন থিটা নট। আবার আমরা জানি নিচের দিকে কি আছে জি কাজ করছে, তাহলে নিচের দিকে জি কাজ করছে, তাহলে আমরা যদি সূত্রটা লিখি যে ভি ওয়াই সমান সমান ভি ওয়াই নট মাইনাস জিটি, এই যে এখানে যেহেতু আমার এস দেওয়া নেই এবং লাগছেও না, সুতরাং আমরা একটু খেয়াল করি যে এখানে আসলে কি নেই, আমার এইচ নেই এবং এইচ চায়ও নেই, সুতরাং আমরা এইচ বর্জিত যে সূত্রটা আছে সেই সূত্রটাই আমরা লিখেছি, সেটা কি ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি, যে সূত্রটা দেখেছিলাম যে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি, এইটার কারেসপন্ডিং যে সূত্র সেটাই আমরা এখানে লিখেছি। তাহলে আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় প্রাসের উলম্ব বেগের ভ্যালু কত 0, আর এটা কত ভি নট সাইন থিটা নট মাইনাস কত জিটি, তাহলে টি আলটিমেটলি কত হয় ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে এটা উত্থানকাল, তাহলে পতনকালও কি সেম, তাহলে পর্যায়কাল আসলে কত আসে টি সমান সমান এটা 2 দিয়ে গুণ দিলেই তো হয়ে গেল, তাহলে 2 ভি নট সাইন থিটা নট বাই কত জি। তাহলে এইটাও একটা সূত্র, এটাও কিন্তু আমাদের মনে রাখা দরকার। এরপরে আমরা আসি আর একটা সূত্রে, সেটা হয় কি, সেটা হয় এই যে আমাদের প্রাস, তো দেখো এই যে নিক্ষেপণ বিন্দু থেকে এই যে সম্পূর্ণ পথটা প্রাস যে উপরে ছিল তারপরে ভূমিতে এসে যে বিন্দুতে পতিত হয়েছে সেটা কি সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব কিনা, তো একটি প্রাসের সর্বোচ্চ আনুভূমিক যে দূরত্বটা আছে সেটাকে আমরা বলি আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা। তাহলে আনুভূমিক পাল্লার ভ্যালুটা কিভাবে বের করতে পারি, আনুভূমিক পাল্লার ভ্যালু বের করা খুবই সহজ জিনিস, কারণ কি এটা তো সর্বোচ্চ কি আনুভূমিক সরণ, তার মানে কি পর্যায়কালে সমান সময়ে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা আনুভূমিক পাল্লা বলতে পারি। তাহলে আর সমান সমান কি হয়, তাহলে আমরা লিখতেই পারি ভি এক্স নট ইন্টু কি ক্যাপিটাল টি, কারণ আমরা জানি এক্স অক্ষ বরাবর কি হয় না বেগের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা লিখে দিলেই তো হয়ে গেল আসলে। তাহলে আমরা যদি একটু সুন্দর করে লিখি, তাহলে আর সমান সমান ভি এক্স জিরো ভ্যালু কত ভি নট কস থিটা নট ইন্টু টি এর ভ্যালু কত 2 ভি নট সাইন থিটা নট বাই জি, উপরেই পড়লাম। তাহলে এখানে আসি কি আসলে দেখো তো ভি নট স্কোয়ার
ইন্টু 2 সাইন থিটা নট কস থিটা নট বাই কত জি। তাহলে আমরা কিন্তু ম্যাথে একটা সূত্র পড়েছিলাম যে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কত সাইন 2 থিটা। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আর ইকুয়ালস টু কত আসে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই কত জি। তাহলে এটা একটা সূত্র, এটাও আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর প্রাস কিন্তু যে ভূমির সাথে তীর যোগভাবে নিক্ষেপ করছি তাতে প্রাস হয়েছে। এখন যদি আমরা কোনো বিল্ডিং এর ধরো ওয়াই উচ্চতা বিশিষ্ট কোনো বিল্ডিং এর ছাদ থেকে আনুভূমিক বরাবর একটা বস্তুকে নিক্ষেপ করি, তাহলে কি সেটা প্রাস অনুযায়ী ভূমিতে পতিত হবে? হ্যাঁ হবে, কারণ এ তো সোজা আসলে এইভাবে চলে যাবে না, ও কিভাবে পড়বে এইভাবে পড়বে। তাহলে আমরা যদি বলি বিল্ডিং এর পাদবিন্দু থেকে এক্স মিটার দূরত্বে যে পতিত হয়েছে, তাহলে এক্স আর ওয়াই এর ভিতরে কিন্তু রিলেশন তৈরি করা সম্ভব। তাহলে আমরা যদি ধরি প্রাসটা এখানে প্রাস অথবা বস্তুটা আনুভূমিকের সাথে সমান্তরালে ভি নট বেগে আমরা নিক্ষেপ করেছি, তাহলে দেখো এর কি থাকে দুইটা উপাংশ। এই সাপোজ এই একটা বিন্দুতে এসে পতিত হয়েছে এখানে পি বিন্দু, তাহলে এই বরাবর কি আছে ভি এক্স আর এই বরাবর কি আছে ভি ওয়াই আর এই বরাবর কি আছে এদের লব্ধি বেগ ভি। তাহলে সেই ভি সমান সমান আমরা জানি রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার, কিন্তু এখানে ভি এক্স আর ভি ওয়াই এর ভ্যালুটা বের করা লাগবে। তাহলে আদি যে ভি এক্স আর ভি ওয়াই এদের ভ্যালু ছিল, তাহলে দেখো আনুভূমিক বরাবর যদি নিক্ষেপ করি তাহলে আসলে ভি এক্স জিরোই আসলে কি ছিল ভি নট ছিল, আর ভি ওয়াই এর ভ্যালু কত ছিল উলম্ব দিকে কোনো বেগ নেই, কারণ আমি আনুভূমিকের সাথে সমান্তরালে বস্তুটা নিক্ষেপ করেছি, তাহলে উলম্ব দিকে বেগের ভ্যালু ছিল আসলে জিরো। আবার জি আছে কোন দিকে নিচের দিকে, সুতরাং এখানে কিন্তু ভি ওয়াইটা চেঞ্জ হয় কিন্তু ভি এক্স কখনোই চেঞ্জ হয় না। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি এক্স এর ভ্যালু আসলে কত, এটা ভি নট, আর ভি ওয়াই এর ভ্যালু কত আসলে দেখো আদিবেগ যেহেতু জিরো, আদিবেগ যেহেতু জিরো তাহলে আসলে আলটিমেটলি এটা জিটি, কারণ আমরা জানি আদিবেগ যদি জিরো হয় তাহলে ভি ইকুয়ালস টু কত ভি নট প্লাস জিটি। এখানে ভি নট যদি জিরো হয় তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু কত জিটি হবে। তাহলে এই ভি এক্স আর এই ভি ওয়াই এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই এই ইকুয়েশনে, তাহলে আমরা কি পাবো আনুভূমিকের সাথে সমান্তরালে নিক্ষিপ্ত কোন বস্তুর টি সময় পর প্রাপ্ত বেগের ভ্যালু পাবো। এখন আমরা চাচ্ছি যে এই যে এক্স আর এই যে ওয়াই এদের ভিতরে একটা রিলেশন তৈরি করতে। তো আমরা জানি যে আসলে এক্স সমান সমান কি হয়, এক্স সমান সমান হয় ভি নট ইন্টু স্মল টি। সাপোজ আমরা মনে করি যে টি সময় পর আসলে ভূমিতে পতিত হয়েছে, তাহলে এক্স সমান সমান যদি ভি নট টি হয় তাহলে এখান থেকে টি ভ্যালু যদি বের করো তাহলে কি আসে এক্স বাই ভি নট। আর ওয়াই এর ভ্যালু কি হয় আসলে আদিবেগ তো শূন্য, তাহলে হাফ জি টি স্কোয়ার লিখলেই তো হয়ে গেল। তাহলে এখানে টি এর ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে কি হয় হাফ জি ইন্টু কত এক্স বাই ভি নট তার হোল স্কোয়ার। তাহলে আমার আলটিমেটলি ইকুয়েশনটা কি আছে ওয়াই ইকুয়ালস টু জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। এটা কি, এটা হচ্ছে আনুভূমিকের সাথে সমান্তরাল নিক্ষিপ্ত কোনো বস্তুর আনুভূমিক সরণ আর উলম্ব সরণের ভিতরে সম্পর্ক। তো এটা আসলে প্রাসের থেকেই আসে। কিভাবে আসে, প্রাসের যে ইকুয়েশনটা আমাদের ছিল আমরা একটু লিখি ওয়াই সমান সমান এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। তো দেখো এখানে থিটার ভ্যালু কত 0 ডিগ্রি, যেহেতু আমরা কি করেছি আনুভূমিকের সাথে সমান্তরাল নিক্ষেপ করেছি, তাহলে থিটার ভ্যালু আসলে 0। তাহলে cos 0 এর মান কত 1, আর এখানে tan 0 এর মান হচ্ছে কত 0। তাহলে আসে আসলে কি y ইকুয়ালস টু মাইনাস gx স্কয়ার বাই 2v নট স্কয়ার। তো মাইনাসটা কেন আসছে দেখো, আগে যে প্রাস ছিল আমাদের, এখানে যদি একটু প্রাস আঁকি তাহলে প্রাসের ক্ষেত্রে ওয়াইটা ছিল কি উলম্ব সরণ, এই কারণে ওয়াই কে আমরা পজিটিভ ধরেছিলাম, কিন্তু এখানে নেগেটিভ মানে কি আসলে ও নিচের দিকে চলে গেছে। এখানে আসলে কি হয়েছে দেওয়ালের যে বা বিল্ডিং এর যে ছাদ সে ছাদের থেকে নিচের দিকে পড়েছে, এই কারণে ওয়াইটা এখানে আমরা নেগেটিভ ধরি প্রাসের ইকুয়েশনে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি নেগেটিভ ধরো তাহলে এখানে মাইনাস আর এই মাইনাস কেটে যায়, কেটে যায় আলটিমেটলি এই সূত্রটাই চলে আসে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দেখো প্রাসকে যদি আমরা থিটা নট করে নিক্ষেপ করি তাহলে যে আনুভূমিক পাল্লা অর্জন করে তাহলে তার সাথে আরো একটা অন্য কোণেও যদি নিক্ষেপ করি সেই একই আণবিক পাল্লা সে আণবিক পাল্লা অর্জন করতে পারে। কেন আমরা একটু দেখি। তাহলে এখানে আমরা এটার আসলে এইখানে এই কোণটাকে আমরা আসলে থিটা 1 ধরি। তাহলে দেখি তো আমরা, তাহলে থিটা নটের জন্য আমরা জানতাম কি আর সমান সমান ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। আচ্ছা, আমরা কি জানি কোয়াড্রেন্ট যদি ঘোরাই আমরা জানি এটা আসলে ওয়ালের ঘর, এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর আর এটা কজের ঘর। এখন সাইন নিজের ঘরে থাকলে পজিটিভ আর অন্য ঘরে থাকলে আসলে কি নেগেটিভ। এই যে সাইন 2 থিটা এটাকে যদি আমরা
লিখতে চাই তাহলে কি আমরা লিখতে পারি যে সাইন 2 থিটা নট, এটা কি আমরা এভাবে লিখতে পারি? দেখো তো, সাইন 2 ইনটু পাই বাই 2 মাইনাস থিটা নট। কারণ কি আলটিমেটলি পাই বাই 2 এর যদি 2 দিয়ে গুণ দিই তাহলে পাই, তাহলে সাইন পাই তার মানে পাই বাই 2 এর জোর গুণিতক, অর্থাৎ সাইন সাইনই থাকে, সাইন সাইনই থাকে, সাইন সাইনই থাকে। এবং কি যেহেতু পাই মাইনাস থিটা তার মানে কি কোন ঘরে? পাই মাইনাস থিটা মানে সাইন নিজের ঘরে, নিজের ঘরে মানে কি পজিটিভ, তার মানে আলটিমেটলি এইটা অর্থই হচ্ছে আসলে সাইন 2 থিটা নট। তাহলে কি আমরা এখানে কি লিখতে পারি? দেখো যেহেতু আমরা এটাকে কি লিখেছি সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা নট, তাহলে আমরা কি যদি থিটা 1 লিখি, থিটা 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস থিটা নট। তাহলে আমার সেক্ষেত্রে কি হবে? সাইন 2 থিটা নট এর ভ্যালুও যা হবে, সাইন 2 থিটা 1 এর ভ্যালুও তাই হবে। তাহলে আমরা একটু মনে রাখবো যে কোন প্রাসকে যদি আমরা থিটা নট কোণে নিক্ষেপ করি তাহলে যে আণবিক পাল্লা অতিক্রম করে থিটা 1 কোণে নিক্ষেপ করলো সেই একই আণবিক পাল্লা অতিক্রম করে, যেখানে আমার থিটা 1 এর ভ্যালু হবে পাই বাই 2 মাইনাস থিটা নট। এটা একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে আমরা কিছু কৌণিক যে বেগ, সে বেগের ইকুয়েশন শিখেছিলাম। তো আমরা এক পাশে রৈখিক আর এক পাশে কৌণিক লিখলে, রৈখিক আর কৌণিক এই সূত্রগুলো যদি আমরা দুই পাশে লিখি তাহলে এরকম হয় যে প্রথম সূত্র আমাদের রৈখিক কি ছিল? v = v নট প্লাস এটি। তাহলে কৌণিক বেগ আমরা জানি ওমেগা সমান কত? ওমেগা নট প্লাস আলফা টি। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, যেখানে আমার এ হচ্ছে রৈখিক ত্বরণ। আচ্ছা, তারপরে v স্কয়ার ইকুয়াল টু কত? v নট স্কয়ার প্লাস 2as। তাহলে এখানেও কি ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত? ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা থিটা। আমরা জানি রৈখিক সরণ s হলেও কৌণিক সরণ আসলে থিটা। রৈখিক সরণের একক মিটার, কৌণিক সরণের একক আসলে রেডিয়ান। রৈখিক বেগের একক মিটার পার সেকেন্ড, কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড। আমরা তো এগুলো জানি আশা করি। আবার একটু বলে দিই, সেটা হচ্ছে বেগ v এর একক আসলে মিটার পার সেকেন্ড, তাহলে কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তবে এর আরেকটা একক আছে, সেটা হচ্ছে আরপিএম, অর্থাৎ রোটেশন পার মিনিট বা রেভলিউশন পার মিনিটও বলতে পারো। রেভলিউশন পার মিনিট। তো এটা কি? এটা হচ্ছে প্রতি মিনিটে কতবার ঘোরে সেটা। তাহলে সাপোজ আমাদের একটা কৌণিক বেগ দিয়ে দিল 200 আরপিএম, কিন্তু আমার এসআই একক কি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটাকে তোমার 200 গুণ কত দেওয়া লাগবে? 2 পাই। তাহলে এত রেডিয়ান পার মিনিট, তাহলে একে 60 দিয়ে ভাগ দিলে কি আসলে রেডিয়ান পার সেকেন্ড এটা আসে। তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ আর রৈখিক বেগের সম্পর্ক। তারপরে কৌণিক সরণ এস, সরি রৈখিক সরণ, তাহলে তাহলে রৈখিক সরণ এস এর একক কি? আমরা জানি মিটার। আর কৌণিক সরণ থিটা এর একক কি? রেডিয়ান। তাহলে এগুলো একটু আমরা খেয়াল রাখবো। তাহলে আসি আমরা আবার কোথায়? এই ইকুয়েশন গুলোতে। তাহলে আমরা যদি এই যে ইকুয়েশন গুলোতে, তাহলে আমরা যদি রৈখিকের ইকুয়েশন লিখি কি? এস সমান কত? ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কৌণিকের ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি? থিটা সমান কত? ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি, সরি এখানে টি স্কোয়ার আছে, তাহলে এটা টি স্কোয়ার। আর এস ইকুয়ালস টু আরেকটা সূত্র ছিল কি আমাদের? ভি প্লাস ভি নট বাই 2 ইনটু টি। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইনটু টি। তো এই হচ্ছে রৈখিক আর কৌণিকের ভিতরে সম্পর্ক। আবার আমরা জানি রৈখিক যে ভরবেগ পি সমান সমান আমরা জানি এমভি, তাহলে কৌণিক ভরবেগ এল সমান সমান জানি আমরা আর ক্রস পি। ভেক্টর আমরা শিখেছি যে আসলে কি ব্যাসার্ধ ভেক্টর আর রৈখিক ভরবেগের ক্রস গুণনকেই বলে আমরা কৌণিক ভরবেগ। তো এটা ভেক্টর চিহ্ন, আর যদি ভ্যালু চাই তাহলে আর পি সাইন থিটা। সাইন থিটা যদি 90 ডিগ্রি হয় প্রায় ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আর পি। তো আর পি মানে পি মানে কি? এমভি, তাহলে এমভি আর, এটাই আমার কৌণিক ভরবেগের সূত্র। আচ্ছা, তাহলে আমরা যদি সূত্রগুলো লেখার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি যে সাধারণ বেগের, তাহলে এক নম্বর ছিল v ইকুয়ালস টু ভি নট প্লাস এটি, দুই নাম্বার ছিল v স্কয়ার ইকুয়ালস টু ভি নট স্কয়ার প্লাস 2as, তিন নাম্বার ছিল
s equals to v naught t plus half at square। 4 নাম্বার ছিল s equals to v naught plus v by 2 into t। এগুলো ছিল কি শুধু সাধারণ যে গতি আছে সেই গতি বা বেগ এই রিলেটেড সূত্র। এখন প্রাসের সূত্রাবলী কি ছিল? প্রাসের সূত্রাবলী এখানে কি ছিল? তাহলে আমরা 5 নাম্বারই দিই। প্রাসের সূত্রাবলী কি ছিল? প্রথম সূত্রটা ছিল যে v ইকুয়ালস টু কত ছিল? vx স্কয়ার প্লাস vy স্কয়ার, যেখানে vx ছিল v নট cos থিটা নট, vy কত ছিল? v নট sin থিটা নট মাইনাস gt। আচ্ছা, তারপরে সূত্র কি ছিল? প্রাসের সাধারণ সূত্র y ইকুয়ালস টু x tan থিটা নট মাইনাস gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। আচ্ছা, তারপরে সূত্র কি ছিল? 7 নম্বর সূত্র। তারপরে সূত্র কি ছিল? h সমান কি ছিল? v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট বাই 2g। তারপরে সূত্র কি ছিল? ক্যাপিটাল টি পর্যায়কাল, সেটা কি ছিল? 2v নট sin থিটা নট বাই g। তারপরে প্রাসের সূত্র কি ছিল? আনুভূমিক কল্যাণ নির্ণয় সূত্র r সমান ছিল v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g। তারপরে ছিল যদি আনুভূমিক বরাবর নিক্ষেপ করি তাহলে কোন প্রাসের সমীকরণ হয় y ইকুয়ালস টু gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার, এটা ছিল। আর একটা স্পেশাল জিনিস শিখেছিলাম আমরা যে যদি থিটা নট কোণে নিক্ষেপ করি তাহলে যে আনুভূমিক পাল্লা পাবো পাই বাই 2 বা 90 ডিগ্রি মাইনাস থিটা নট কোণে নিক্ষেপ করলো সে একই আনুভূমিক পাল্লা আমরা পাবো। এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কিছু অঙ্ক সমাধানের চেষ্টা করি, যেখানে প্রথমে আমরা এই বছরের যে এইচএসসি পরীক্ষায় যে সৃজনশীলটা আসছে এই অধ্যায় থেকে সেটা একটু আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখি আমরা উদ্দীপকটা একটু পড়ে যে কি কি বলেছে। তাহলে এখানে বলেছে 20 মিটার উঁচু দালান, তাহলে 20 মিটার উঁচু একটা দালান, তার ছাদ হতে 180 গ্রাম ভর, তার মানে ভর বলে দিয়েছে। তাহলে একটা দালান আছে যেটার উচ্চতা 20 মিটার, তার 180 গ্রাম অর্থাৎ এম বলে দিয়েছে আমাদের 0.18 কেজি। আমরা জানি 100 গ্রামকে যদি 1000 ভাগ দিই তাহলে 0.18 কেজি হয়। তো বলকে 65 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে, তার মানে এখান থেকে আনুভূমিক বরাবর কত? 65 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। দালানের পাদদেশের সাথে 25 মিটার দূরে, তার মানে এখান থেকে 25 মিটার দূরে একটা পুকুর আছে এরকম, যে পুকুরের প্রস্থ দিয়ে দিয়েছে সেটা কত? 14 মিটার। 14 মিটার। তাহলে উদ্দীপকটা আমরা বুঝতে পারলাম। তাহলে প্রথমে বলেছে 0.7 সেকেন্ড পর টেনিস বলটির ভরবেগের মান নির্ণয় করতে। তাহলে আমরা বেগ যদি বের করি তাকে আমরা 180 গ্রাম যেটা অর্থাৎ 0.18 কেজি যেটা সেটাতে গুণ দিলে আসলে ভরবেগ পাওয়া যাবে। তাহলে আমরা 0.7 সেকেন্ড পর আমরা প্রাসের বেগ নির্ণয়ের চেষ্টা করব। তাহলে আমরা গ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে আমরা গ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে এখানে গ নম্বর আমরা জানি যে vx এটা আসলে কখনোই কি হয় না? চেঞ্জ হয় না। তাহলে এটা তো আমাদের 65 cos কত 0, আমরা জানি আনুভূমিকের সাথে সমান্তরাল মানে কি আসলে 0 ডিগ্রি কোণে আনুভূমিকের সাথে নিক্ষেপ করা হয়েছে। তাহলে 65 cos 0 এর ভ্যালু কত? আসলে 65। তাহলে vx যদি আমরা 65 পাই, এবার vy দেখো, vy যেহেতু এটা আনুভূমিকের সাথে সমান্তরালে নিক্ষেপ করা হয়েছে তার মানে উলম্ব বরাবর এর ভ্যালু কত? আসলে আদিবেগের ভ্যালু 0। তাহলে আসলে এটা আলটিমেটলি হবে কি gt, g কত? 9.8.7। এটা কত হয়? 6.86। তাহলে এটা আমাদের vy এর ভ্যালু। তাহলে এটা যদি 2 নাম্বার দেই তাহলে আমাদের টোটাল যে v সেটা কত আসে? আমরা জানি √vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে এটা কত আসে? এটা আসলে √65 স্কয়ার প্লাস 6.86 তার স্কয়ার। তাহলে এটার ভ্যালু কত আসে? 65.36 মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ আলটিমেটলি আমাদের কত আসবে? আমরা জানি p ইকুয়ালস টু mv। তাহলে m এর ভ্যালু আমাদের 0.18 ইনটু কত? এই যে 65.36। তো এটা হচ্ছে 11.76
কেজি মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের 0.7 সেকেন্ড পর বস্তুটির ভরবেগ। তাই চেয়েছে কিনা আমাদের, হ্যাঁ 0.7 সেকেন্ড পর টেনিস বলটির ভরবেগের মান নির্ণয়। তাহলে আমরা 0.7 সেকেন্ড পর বলটার বেগ নির্ণয় করলাম, বেগের সাথে ভর গুণ দিলে আলটিমেটলি ভরবেগ হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন করেছে যে নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে রাখলে, তাহলে একটা সীমা বলে দিয়েছে, তার মানে সর্বনিম্ন ভ্যালু আর সর্বোচ্চ ভ্যালু আমাদের বের করতে হবে। টেনিস বলটি পুকুরে পড়তে পারে, তাহলে আমরা দেখলাম যে এখান থেকে আনুভূমিক যে সরণ সেটা আসলে 25 থেকে শুরু করে 25 প্লাস 14, তার মানে 39 পর্যন্ত হইতে পারে। তাহলে আমরা একবার আনুভূমিক যে দূরত্ব সেটা 25 মিটার আর আরেকবার আনুভূমিক দূরত্ব 39 মিটার ধরে আমরা বেগের মান নির্ণয় করার চেষ্টা করব। তাহলে বেগের মান যদি এটা সর্বনিম্ন সর্বোচ্চ সীমা হয়ে থাকে তাহলে ওর ভিতরে আমরা নিক্ষেপ করলে আলটিমেটলি কি পুকুরের ভিতরে পড়বে। তাহলে আমরা দেখি, তাহলে আমাদের এখানে আসলে ঘ নাম্বার কি বলে, ঘ নাম্বার তাহলে আমাদের এক্স হবে একবার হচ্ছে 25 মিটার আর একবার এক্স হবে 39 মিটার। কেন? কারণ হচ্ছে 39 এখানে আসলে 25 যোগ 14 আর এটা আসলে 25 যোগ 0। তাহলে আমরা পুকুরের শুরু থেকে শেষ পর্যন্ত এর ভেতরে আমরা কি করতে পারবো, বলটা ফেলতে পারবো। তাহলে আমরা এখানে দেখি আমাদের আনুভূমিক বরাবর 65 মিটার পার সেকেন্ড বেগে বলটা নিক্ষেপ করা হয়েছিল, আর যে ওয়াই এর ভ্যালু আমাদের, সে ওয়াই এর ভ্যালু কত আসলে আলটিমেটলি 20। তাহলে আমরা দেখি, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু আসলে কত, 20। এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু কত, 20 মিটার, কিন্তু মিটার। তাহলে আমরা কিন্তু জানি যে আনুভূমিকের সাথে নিক্ষিপ্ত প্রাস এর ক্ষেত্রে y ইকুয়ালস টু gx² / 2v0²। এই সূত্রটা আমরা দেখেছিলাম। তাহলে y যদি এখানে কত হয় 20 আর g হচ্ছে 9.8 ইনটু x এর ভ্যালু কত এখানে 25 বাই 2 ইনটু v0²। তোমরা একটু খেয়াল করো, এই বেগের মান কিন্তু এর থেকে যদি কম হয়, তাহলে x এর ভ্যালু কিন্তু এখানে 25² হবে, তাহলে এখানেও কিন্তু x এর ভ্যালু কম হবে। তার মানে আমার যদি আনুভূমিক দূরত্ব 25 মিটারের বেশি হওয়া লাগে, তাহলে v নট এর ভ্যালু কি যা আসবে তার থেকে বেশি বেগেই আমার নিক্ষেপ করা লাগবে। তাহলে আমরা এখান থেকে v নট সমান কত হয়, √9.8 ইনটু 25² বাই 2 ইনটু 20। এই ভ্যালুটা কত আসে আমরা একটু দেখি, 12.37 মিটার পার সেকেন্ড। তাহলে সিমিলারলি আমরা x এর ভ্যালু 39 ধরবো এবং y এর ভ্যালু 20 ধরবো, ধরে এ পাশে অঙ্ক করে ফেলবো। তাহলে আমরা জানি কি y ইকুয়ালস টু gx² / 2v0²। তাহলে v নট সমান কত হবে, √gx²/2y। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, 9.8 ইনটু 25, x এর ভ্যালু 25 প্লাস 14 তার মানে 39 তার স্কয়ার ভাগ 2 ইনটু y এর ভ্যালু কত 20, তাহলে এটা আসে 19.30 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বলটা যদি পুকুরের ভেতরে পড়তে হয় তাহলে আমাদের v এর ভ্যালু, মানে আমরা যে বেগে বলটাকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করেছি, পুকুরের ভিতরে পড়তে চাইলে তার যে বেগ সেটা v নট, সেটা হওয়া লাগবে কার থেকে বেশি, 12.37 এর থেকে বেশি, কিন্তু 19.30 এর থেকে কম। তাহলে এটাই আমাদের শর্ত। তাহলে আনুভূমিক বরাবর যে আমরা টেনিস বলটাকে নিক্ষেপ করেছি তার বেগ এই সীমার মধ্যে যদি থাকে তাহলে বলটা পুকুরের ভিতরে পড়বে। এরপর আমরা পরের প্রশ্নটা দেখি, এটা আসলে ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন। প্রতিপক্ষটা আমরা একটু পড়ি। ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বল আঘাত করায় বলটা 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তার মানে আমাদের বলা আছে v নট ইকুয়ালস টু 30 মিটার পার সেকেন্ড এবং সর্বোচ্চ আনুভূমিক পাল্লা অতিক্রম করে। তাহলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা অতিক্রম করতে গেলে কি আলটিমেটলি আমরা জানি থিটা নট 45 ডিগ্রি। আমরা জানি যে আর ম্যাক্সিমাম কখন হয়, যখন থিটা নট ইকুয়ালস টু 45 ডিগ্রি হয়, আমরা জানি এটা। তাহলে সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে এবং কি 40 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা একটু এটা এ কে বোঝার চেষ্টা করি। তাহলে এখান থেকে আসলে রিপন কি করেছে, ব্যাট দিয়ে বলটা আঘাত করেছে, তাহলে বলটা এখানে পড়তেছে। আচ্ছা, এখানে আমাদের কোণও দেওয়া আছে আবার বেগের মানও দেওয়া আছে, ভি নট থিটা নট দুইটাই দেওয়া আছে, এবং একজন ফিল্ডার এইখান থেকে আসলে এইটুক 40 মিটার দূরত্ব অতিক্রম করেছে এবং এর বেগ কত ছিল 10 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইখান থেকে বলটা যখন এইখানে পড়তেছে তার আগেই যদি আমার ফিল্ডারটা এখানে চলে আসে তাহলে ক্যাচটা ধরতে পারবে। তাহলে আমরা প্রশ্নগুলো এবার পড়ি। প্রশ্নগুলো গ নাম্বারে কি বলেছে, 2 সেকেন্ড পর বলটির বেগ কত হবে, 2 সেকেন্ড পর বলটির বেগ কত হবে।
তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটা করার চেষ্টা করি। গ নাম্বারে কি বলেছে 2 সেকেন্ড পর বলটির বেগ কত হবে। তো এই প্রশ্নটা একটু আগেই করলাম, সেটা কি নির্দিষ্ট সময় পর বেগ। তো এটা আসলে আণবিকের সাথে সমান্তরালে না, আণবিকের সাথে একটা কোণ করে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমরা বেগের আণবিক উপাংশটা কত, vx সমান আমরা জানি v নট cos θ নট, t সময় পরে বেগের আণবিক উপাংশ। তো এটা আসলে 30 ইন্টু কত cos 45, তাহলে ভ্যালুটা কত আসে 21.21 মিটার পার সেকেন্ড। আর vy যদি বের করি, আমরা জানি t সময় পর বেগের উলম্ব উপাংশের ভ্যালু, সেটা হচ্ছে v নট sin θ নট মাইনাস gt। তাহলে আমরা যদি বসাই 30 ইন্টু সাইন 45 মাইনাস 9.8 ইন্টু 2 সেকেন্ড যেহেতু বলেছে তাই 2, তাহলে এটার ভ্যালু কত আসে 1.613 মিটার পার সেকেন্ড। তাহলে আমার বেগের 2 সেকেন্ড পর বেগের মান কত হয়, সেটা হচ্ছে vx স্কয়ার প্লাস vy স্কয়ার তার রুট, তাহলে রুট ওভার 21.21 তার স্কয়ার প্লাস 1.613 তার স্কয়ার, 21.271 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি 2 সেকেন্ড পর বলটার বেগ কত, তাহলে আমরা পাইলাম 2 সেকেন্ড পর বলটার বেগ হচ্ছে 21.271 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নটা যদি আমরা পড়ি, বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কি। তাহলে আমরা বুঝলাম যে এইখানে আসলে এই যে 40 মিটার এই দূরত্ব যদি ফিল্ডার অতিক্রম করে, কত সময়ে এই বলটা আসলে এখান থেকে যে আণবিক পল্ল অতিক্রম করতেছে, সে যে তার মানে পর্যায়কাল, তার মানে বলটার যে পর্যায়কাল তার আগেই যদি ফিল্ডার 40 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বলটাকে ধরতে পারবে। তাহলে আমরা এটা সমাধানের চেষ্টা করি। তাহলে ঘ নাম্বার আমরা বলটার পর্যায়কাল বের করে ফেলি। টি ইকুয়ালস টু আমরা জানি 2v নট sin থিটা নট বাই জি। তাহলে 2 ইন্টু ভি নট কত ছিল আমাদের, ভি নট ছিল 30, সাইন থিটা নট কত ছিল 45 ডিগ্রি, বাই জি হচ্ছে 9.8, তাহলে এটা হয় 4.32 সেকেন্ড। আর ওই যে ফিল্ডারটা, সেই ফিল্ডারের যে 40 মিটার সেটা অতিক্রম করতে সময় লাগে কত, এস বাই ভি। তাহলে এস হচ্ছে 40 মিটার অতিক্রম করে এবং ওর বেগ কত ছিল 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটা আসলে কত 4 সেকেন্ড। তাহলে ফিল্ডারটা আসলে কি আগেই পৌঁছে যাচ্ছে বলটি পড়ার আগে, সুতরাং যেহেতু টি ইজ লেস দ্যান ক্যাপিটাল ডি, সুতরাং বলটি ধরতে পারবে। পারবে। পরের অঙ্কটা দেখি আমরা। পরের অঙ্কটা আসলে গতির সাথে রিলেটেড এবং এই অঙ্কটা আসলে 9-10 এর যে সূত্র বা বেসিক সেটা দিয়েই সমাধান করা যায়। তাহলে আমাদের বলেছে লেখচিত্রে একটি গাড়ির যাত্রাকালীন প্রথম 10 মিনিটে বেগের পরিবর্তন দেখা যাচ্ছে। 10 মিনিট, তার মানে সময় রাখো কিন্তু এখানে মিনিট আছে। তাহলে আমরা দেখতেছি 0 থেকে 2 সেকেন্ডে যখন যায় তখন এর বেগ হয়েছে কত, 0 থেকে 10। তারপরে 2 এর থেকে 8 পর্যন্ত গিয়েছে, এই 10 কিন্তু সমবেগ ছিল। 8 এর থেকে আবার যখন 10 মিনিট, তার মানে 2 মিনিট, শেষের 2 মিনিটে আসলে 10 থেকে 20 হয়েছে, তার মানে এখানে বেগ চেঞ্জ হয়েছে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি 0 থেকে 2 মিনিটে সমত্বরণে, তারপরে 2 থেকে 8 মিনিটে সমবেগে, 8 মিনিট থেকে 10 মিনিটে সমত্বরণে গতিশীল। তাহলে বলেছে গড় বেগের ভৌত সংজ্ঞা অনুযায়ী গাড়িটির গতিকালীন প্রথম 4 মিনিটে গড় বেগ নির্ণয় করো। তাহলে গড় বেগ নির্ণয় করতে বলেছে। আমরা জানি গড় বেগ বলতে কি বোঝায়, আসলে টোটাল যে সরণ ডিভাইডেড টোটাল সময়, এটাই আসলে আমাদের কি গড় বেগ। তারপরে বলেছে প্রশ্নটা যে গাড়িটির 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রে অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কিনা। তাহলে আমরা কি করব, 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করব আর এই লেখচিত্রটার ক্ষেত্রফল বের করব, দেখব দুইটা সমান কিনা। তাহলে আমরা গ নাম্বার প্রথমে করে দেখি। তাহলে গ নাম্বার প্রশ্নটা আমরা সমাধানের চেষ্টা করি। এখানে বলেছে 4 মিনিটে গড় বেগ নির্ণয় করতে হবে, তাহলে 0 থেকে 4 মিনিটে টোটাল অতিক্রান্ত দূরত্ব বের করব। তো এটা আসলে যেহেতু আমরা কিছু বলে দেয়নি, তো সুতরাং আমরা যেভাবে ইচ্ছা করতে পারি। তাহলে আমরা কি করব, এই যে 0 থেকে 2 এর ক্ষেত্রফল এবং কি 2 এর থেকে 4 এর ক্ষেত্রফল টোটালটা যোগ করলে আসলে কি 0 থেকে 4 মিনিটে টোটাল অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে আমরা জানি ত্রিভুজটা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত আসে, হাফ ইন্টু ভূমির ভ্যালু কত 2, কিন্তু এটা মিনিটে আসে তাই এটাকে সেকেন্ডে করে নিলাম, আর উলম্বের মান কত 10, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি এখানে আসলে আসলে 600 মিটার। আর পরের যে 2 থেকে 4 মিনিটের যে ক্ষেত্রফল, সেটা কি একটা আসলে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, ভূমি গুণ
উচ্চতা, বা বলতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 2 মিনিট একে সেকেন্ড নিলাম, গুণ কত, উচ্চতা কত 10, তাহলে 10, তাহলে এখানে আসলে 1200 মিটার। তাহলে টোটাল প্রথম 4 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত, 600 যোগ 1200 সমান সমান 1800 মিটার। তাহলে গড় বেগ যদি আমরা বলি, গড় বেগ সমান সমান কত হবে, 1800 মিটার ডিভাইডেড কত, টোটাল সময়, সময় কত 4 মিনিট, তাহলে 4 গুণ 60। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে গড় বেগটা আসলে 7.5 মিটার পার সেকেন্ড। বুঝি? আচ্ছা, পরের অঙ্কটা বলেছে 10 মিনিট অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আগে ক্ষেত্রফলটা বের করে ফেলি আমরা। যেহেতু আমরা গতে ক্ষেত্রফল বের করেছি, তাহলে 4 মিনিট পর্যন্ত করেছিলাম, এখন আমরা কি করব, টোটাল ক্ষেত্রফল বের করব। তাহলে প্রথমে এই যে 0 থেকে আমরা কালার চেঞ্জ করি, তাহলে এই যে 0 থেকে 2 পর্যন্ত এইটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তাহলে আমরা অলরেডি করে ফেলেছি, হাফ ইন্টু ভূমি ভ্যালু কত 2 ইন্টু 60 ইন্টু কত 10, তাহলে এটা ছিল 600 মিটার। এরপর আমরা দেখি 2 থেকে 8 পর্যন্ত কি আছে, একটা আয়তক্ষেত্র আছে। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আসবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, 8 মাইনাস 2, তার মানে 6, আর উচ্চতা আসলে 10 মাইনাস 0 মানে 10। তাহলে তাহলে এই ক্ষেত্রে কত আসে, এই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 6 ইন্টু 60 ইন্টু উচ্চতা কত 10, তাহলে এখানে আসলে 3600 মিটার। আচ্ছা, তারপরে আরেকটা কি আছে, এটা আসলে একটা ট্রাপিজিয়াম, তাই না, এই যে একটা ট্রাপিজিয়াম। তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত আসবে, সেটা হচ্ছে আমরা জানি যে সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল গুণ এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত, 10 মাইনাস 8 মানে 2, আর এদের উচ্চতা হচ্ছে একটা 20 আর একটা কত 10। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2 সেকেন্ডে নিলে 60 ইন্টু 20 যোগ 10, তাহলে এটা কত আসে, 1800 মিটার। তাহলে টোটাল ক্ষেত্রফল, টোটাল এরিয়া, তাই না, এটা কত আসে, 600 যোগ 1800 যোগ 3600, তাহলে এটা আসলে 6000 মিটার বা 6 কিলোমিটার। এখন আমরা যদি সূত্রের সাহায্যে দূরত্বটা বের করার চেষ্টা করি, তাহলে প্রথম 2 মিনিটে কি গেছে, এ সমত্বরণে গিয়েছে, তাহলে শেষ বেগ 10 দিয়ে দিয়েছে, আদি বেগ তো 0, আর হচ্ছে এখানে কি সময় দিয়ে দিয়েছে 2 মিনিট। তাহলে আমরা যদি সূত্র বসাই, সেটা কত হয়, প্রথম ক্ষেত্রে আমরা, তাহলে সেটা কত হয়, তাহলে আমরা নতুন পেজ নিয়ে নিই, সেটা হয় আসলে S1 সমান সমান আদি বেগ কত v0, শেষ বেগ কত v বাই 2 ইন্টু t কত 2 মিনিট বা 120 সেকেন্ড। তাহলে আদি বেগ কত ছিল, আদি বেগ ছিল হচ্ছে 0, শেষ বেগ কত 10 মিটার পার সেকেন্ড বাই 2 ইন্টু 120, তাহলে এটা আসলে 600 মিটার। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি, সমবেগে যেহেতু গিয়েছে, সমবেগে, তাহলে সমবেগে গতিশীল কোনো বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু vt। তাহলে আমরা যদি লিখি s ইকুয়ালস টু s2 ইকুয়ালস টু vt, তাহলে v ইকুয়ালস টু কত এখানে 10, আর t হচ্ছে এখানে কি হয়েছে, এখানে 8 মিনিট থেকে 2 মিনিট বিয়োগ দিলে কত পাচ্ছি 6, তাহলে 6 মিনিটে হচ্ছে সমবেগে গিয়েছে, তাহলে 6 গুণ কত 60, তাহলে এখানে 3600 মিটার। আর S3 এটাও কি সমত্বরণে গিয়েছে, দেখি আমরা, হ্যাঁ সমত্বরণে গিয়েছে, তাহলে 10 মিনিট মাইনাস 8 মিনিট মানে 2 মিনিটে সমত্বরণে গিয়েছে, তাহলে শেষ বেগ এখানে 20, আদি বেগ কত 10, আর ত্বরণ তো আমাদের লাগবে না, সময়টা হচ্ছে কত 2 মিনিট। তাহলে আমরা জানি যে S3 ইকুয়ালস টু কত আসবে, v0 প্লাস v বাই 2 ইন্টু t। তাহলে v0 কত এখানে 10, আর v কত 20 বাই 2 ইন্টু t কত 2 মিনিট অর্থাৎ 60। তাহলে এখানে 1800 মিটার। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব s সমান কত, s1 প্লাস s2 প্লাস s3 সমান কত 6000 মিটার বা 6 কিলোমিটার। তাহলে এটা ছিল আমাদের ঘ নাম্বার। তাহলে তাহলে আমাদের যে প্রশ্ন, সে প্রশ্নে যা চেয়েছে সেটা সঠিক, যে 10 মিনিট অতিক্রান্ত দূরত্ব লেখচিত্রের অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের সমান, তার মানে এটা কথাটা সঠিক।
আচ্ছা, পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নে বলেছে যে একটা প্রাস একে দেওয়া আছে যেটার আনুভূমিক এর সাথে 40 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হয়েছে এবং কি বেগটা আসলে 30 মিটার পার সেকেন্ড, আদি বেগ হচ্ছে 30 মিটার সেকেন্ড। এখানে পিএইচ দেওয়া আছে, সর্বোচ্চ উচ্চতার যে সর্বোচ্চ বিন্দু সেটা হচ্ছে এইচ, আর হচ্ছে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতাটা দেওয়া আছে পিএইচ, আর যেখানে সর্বোচ্চ উচ্চতা আনুভূমিক থেকে সেই দূরত্বটা আসলে ওপি। তো আমাদের প্রশ্ন গ নম্বরে বলেছে নিক্ষিপ্ত বস্তুটি কত বেগে এম বিন্দুতে পতিত হবে। এম বিন্দু কোথায়? এই যে এম বিন্দু। তাহলে এম বিন্দু অর্থাৎ কি? প্রাসটা ভূমিতে পতিত হয়েছে। তা আমরা জানি প্রাসটা ভূমিতে পতিত হয় কত সময় পর? পর্যায়কালে সমান সময় পর। তাহলে যেহেতু বেগ চেয়েছে সুতরাং পর্যায়কালের সমান সময় পর প্রাপ্ত বেগ বের করলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে আসলে আগে কি করা লাগবে? পর্যায়কালটা বের করা লাগবে। তাহলে আমরা যদি গ নাম্বার করি তাহলে পর্যায়কাল টি সমান আমরা জানি 2v0 sin থিটা নট বাই জি। তাহলে 2 ইনটু v নট কত আছে? ভি নট আছে আসলে 30 মিটার পার সেকেন্ড, 30 ইন্টু সাইন আমরা জানি কোণ দেওয়া আছে 40 ডিগ্রি বাই 9.8। তাহলে এই ভ্যালুটা আসে 3.93 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড পরই আমার আসলে কি বেগ বের করতে হবে। তাহলে আমরা জানি ভি এক্স সমান কত? ভি নট কস থিটা নট। তো এই ভ্যালুটা কত? 30 ইন্টু কস 40 ইকুয়ালস টু 22.98 মিটার পার সেকেন্ড। এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে দিই। আর ভি ওয়াই সমান কত হয়? ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে 30 সাইন 40 মাইনাস 9.8 ইন্টু 3.93 মাইনাস 19.23 মিটার পার সেকেন্ড। তো মাইনাস দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ আমরা জানি যে যেহেতু এটা কি পতিত হয়েছে ভূমিতে, তার মানে এর উলম্ব যে উপাংশ সেটা নেগেটিভ দিকেই থাকবে। তাহলে আমাদের বেগ ভি ইকুয়ালস টু কত হবে? রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে মাইনাসটা অমিট হয়ে যাবে এখানেই। তাহলে ভি এক্স এর ভ্যালু কত আসছে আমাদের? 22.98 তার স্কয়ার প্লাস মাইনাস 19.23 তার স্কয়ার। তাহলে বেগের ভ্যালুটা আসলে 29.965 বা এটাকে আমরা কত বলতে পারি? 30 মিটার পার সেকেন্ড। এমনিতেও আমরা জানি যে যে বিন্দুতে পতিত হয় সে বিন্দুতে যে বেগ সেটা আসলে কি নিক্ষেপণ বেগেরই সমান হয়। দেখো 30। এর পরের প্রশ্নটা আমরা দেখি, সেটা কি বলে? সেটা বলে ওপি ইজ গ্রেটার দ্যান পিএইচ কিনা। তার মানে ওপি মানে কি? ওপি মানে তার মানে পিএইচ মানে কি? পিএইচ মানে সর্বোচ্চ উচ্চতা, আর ওপি মানে কি? সর্বোচ্চ উচ্চতা যে বিন্দুতে হয়েছে তার আনুভূমিক দূরত্ব। বুঝতে পারি। তাহলে আমরা আগে সর্বোচ্চ উচ্চতা বের করি, আর আনুভূমিক পাল্লার অর্ধেক করলেই তো আসলে কি এই ওপিটা পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা আনুভূমিক পাল্লাও বের করব, সর্বোচ্চ উচ্চতাও বের করব। তাহলে আমরা ঘ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। একটা পেজ অ্যাড করে নিই। তাহলে ঘ নাম্বার এখানে করি। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা এইচ সমান আমরা জানি ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2জি। তাহলে আমরা ভি নট ছিল আমাদের 30 তার স্কয়ার ইন্টু সাইন 40 তার হোল স্কয়ার বাই 2 ইন্টু 9.8। $37.94 মিটার। তাহলে এইটা মানেই আসলে কি আমাদের পিএইচ কি না বলো তো? পিএইচ। তাহলে এটাই পিএইচ সমান কত? 37.94 মিটার।
আচ্ছা, এরপর আমরা আণবিক পাল্লাটা বের করি। আণবিক পাল্লা আমরা জানি আর সমান সমান ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। তাহলে 30 স্কোয়ার সাইন 2 ইন্টু 40 বাই 9.8। 90.44 মিটার। তাহলে আমরা জানি যে আমাদের ওপি, এই যে ওপি, এই ওপিটা আসলে কি আণবিক পাল্লার অর্ধেক, আছে ও এম এর অর্ধেক। অতএব ওপি কত হবে আর বাই 2। তাহলে 90.44 বাই 2, তাহলে এটা কত আসে 45.22 মিটার। তাহলে আমাদের পিএইচ আসছিল 37.94 মিটার আর আমাদের ওপি আসছে 45.22 মিটার। তাহলে আমাদের এখানে ওপি ইজ গ্রেটার দ্যান পিএইচ। দেখি আমরা এটাই চেয়েছিল কিনা। হ্যাঁ, ওপি ইজ গ্রেটার দ্যান পিএইচ কিনা, তার মানে আমাদের অঙ্কটা সঠিক। এর পরের অঙ্কটা আমরা দেখি। তো প্রশ্নটা দেখো, একটি বাস চলতে শুরু করার সাথে সাথে বাসের 16 মিটার পিছন থেকে একজন যাত্রী বাসটি ধরার জন্য দৌড় দেয়। যাত্রী ও বাসের সময় বনাম লেখচিত্র দেওয়া আছে নিচে। তাহলে এখানে আমরা দেখি যে এটা হচ্ছে বাসের আর এটা যাত্রীর। তাহলে যাত্রীর ক্ষেত্রে কিন্তু দেখো সময়ের সাথে সাথে কি হচ্ছে না, বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু বাসের ক্ষেত্রে সময়ের সাথে সাথে কিন্তু বেগ কি হচ্ছে, সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে বাসটা আসলে সমত্বরণে গতিশীল আর যাত্রী যে সে আসলে সমবেগে গতিশীল। তাহলে আমার প্রথম প্রশ্ন করেছে বাসটি কর্তৃক 4.5 সেকেন্ড, এটা পয়েন্ট হবে, 4.5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে 4.5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা 4.5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা আসি গ নাম্বার। তাহলে বাসটা যেহেতু আমরা গ্রাফ দেখে বুঝতেই পারতেছি এটা সমত্বরণে গতিশীল, সুতরাং আমরা ত্বরণটা বের করে নিই। তাহলে আমরা এখানে দেখি যে 4 সেকেন্ডে আসলে বেগ হয়েছে কত 8, আর জিরোতে তো জিরোই ছিল, তার মানে আদি বেগ 0, শেষ বেগ 8 এবং সময় কত 4 সেকেন্ড। তাহলে আমার এ কত হবে, a equals to v minus v naught by t। তাহলে শেষ বেগ কত 8 মাইনাস কত 0 ডিভাইড কত কত সময় 4। তাহলে ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ যেহেতু 0, তাহলে 4.5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমত্বরণে গতিশীল কোন বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব s সমান সমান আমরা জানি হাফ at স্কয়ার। আসলে v নট t প্লাস হাফ at স্কয়ার, তো v নট 0 তাই আমরা লিখলাম না। তাহলে হাফ ইনটু এর ভ্যালু কত 2 ইনটু t স্কয়ার কত 2.5 তার স্কয়ার। 4.5 স্কয়ার। তাহলে উত্তর হবে 20.25 মিটার। তাহলে বাসটা 4.5 সেকেন্ডে 20.25 মিটার দূরত্ব অতিক্রম করে। পরের অঙ্কটা কি, উদ্দীপকের যাত্রীটি বাস ধরতে পারবে কিনা। তাহলে যাত্রীটার বেগ আমরা দেখি 8 মিটার পার সেকেন্ড, এটা সমবেগ। আর বাসটার ত্বরণ তো আমরা পেয়ে গেলাম কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, এটা স্কয়ার। তাহলে পরের অঙ্কটা যদি আমরা করি ঘ নাম্বার, তাহলে আমরা দেখো এইখানে আছে আমাদের বাস আর যাত্রী আছে কি তার থেকে 16 মিটার পিছনে, আমাকে বলেই দিয়েছে 16 মিটার, এইখানে আমাদের যাত্রী। তাহলে এর বেগটা এদিকে হচ্ছে আমাদের সমবেগ, সেটা আমরা v1 ধরি, এটা কত 8 মিটার পার সেকেন্ড। আর বাস এইদিকে আদিবেগ 0 থেকে শুরু করে সমত্বরণ ত্বরণটা দিয়ে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা মনে করি বাসটা যখন এখান থেকে x দূরত্ব অতিক্রম করে তখন যাত্রীরা বাসটা হয়তোবা ধরতে পারবে। তাহলে বাস যদি x মিটার যায় তাহলে আমাদের যাত্রীর কতটুকু যাওয়া লাগবে, যাত্রীর এই টোটালটুকু যাওয়া লাগবে। এটুকু আসলে কত x প্লাস 16 কিনা। তাহলে আমরা জানি আমাদের যাত্রী x প্লাস 16 মিটার যাবে v1 t তে, আর আমাদের বাস যাবে x যাবে হচ্ছে হাফ at স্কয়ারে। তাহলে আমরা যদি এখন এই x এর ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে t এর ভ্যালু বের করলে সেটা যদি বাস্তব হয় তার মানে বাস্তব সময়ের ভেতরে আসলে যাত্রীটা বাসটাকে ধরতে পারবে। তাহলে আমরা একটা নতুন পেজ এড করি। তাহলে আমরা যদি অঙ্ক করি তাহলে কি আসে
x প্লাস 16 সমান সমান v1t। তাহলে x এর ভ্যালু কত, হাফ এটি স্কোয়ার প্লাস 16 সমান সমান v1t। তাহলে আমরা জানি হাফ বাসের ত্বরণ কত ছিল 2 গুণ টি স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস টু v1 কত ছিল 8। আমরা যদি ইকুয়েশনটা লিখি তাহলে টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 16 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা টি এর ভ্যালু পাবো। তাহলে যেহেতু এটা বাস্তব ভ্যালু আসছে 4 সেকেন্ড, সুতরাং 4 সেকেন্ড পর লোকটা বাসটিকে ধরতে পারবে, যাত্রী বাসটিকে ধরতে পারবে 4 সেকেন্ড পর। পরের অঙ্কে আসি আমরা। 66 মিটার গড় ব্যাসার্ধের একটি ক্রিকেট, এটা আসলে ক্রিকেট মাঠে ক্রিকেট দল এ ফিল্ডিং এবং বি ব্যাট করছে। আচ্ছা, একজন বলার 100 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমার মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবে। বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলে ব্যাটসম্যান আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে বলটাতে আঘাত করে, ফলে বলটি বোলারের নিক্ষেপ বেগের সমান বেগ লাভ করে। তার মানে আমরা বুঝলাম যে বলটা যেভাবেই আসুক না কেন, আমাদের ব্যাটসম্যান আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ওই 100 কিলোমিটার পার আওয়ার বেগেই নিক্ষেপ করছে। সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে 20 মিটার দূরে অবস্থানরত একজন ফিল্ডার। তাহলে এখান থেকে আসলে 20 মিটার দূরে একজন ফিল্ডার আছে। ব্যাটসম্যান কর্তৃক বলে আঘাত করার সাথে সাথে বল অভিমুখে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করলো। তার মানে বলটা আসলে এখান থেকে এইভাবে যাচ্ছিল, তাহলে ও এই দিকেই দৌড় শুরু করেছে কত, 10 মিটার পার সেকেন্ড থেকে। এটা আসলে 2018 সালের বোর্ড কোশ্চেন। গ নাম্বার প্রশ্নটা দেখি। উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? তাহলে সর্বোচ্চ উচ্চতা চেয়েছে। আমরা যদি গ নাম্বার করি, সর্বোচ্চ উচ্চতা আমরা জানি h সমান সমান v নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। তো ভ্যালু বসাই, v নট কত 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে 100 কিলোমিটার পার আওয়ারে আমরা কি করব, 100 গুণ 1000 ভাগ 3600। আলটিমেটলি 100 কে 3.6 দিয়ে ভাগ দিলেই আমরা কি পেয়ে যাব, মিটার পার সেকেন্ড পেয়ে যাব। তো 27.78 মিটার পার সেকেন্ড, এটা আমার ভি নট। তাহলে সেটা বসিয়ে দাও, 27.78 তার স্কোয়ার ইন্টু সাইন 30 তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। মিটার। তাহলে এটাই ওর সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, উদ্দীপকের ঘটনায় ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা সম্ভব কিনা। তার মানে আমরা বুঝতে পারতেছি ব্যাটসম্যান যদি এখান থেকে বলটাকে নিক্ষেপ করে, তাহলে এখানে পড়ছে, তাহলে এটা টোটালটা কি আমাদের আনুভূমিক পাল্লা। তাহলে আনুভূমিক পাল্লা অতিক্রম করতে ওর যে সময় প্রয়োজন হয়, আনুভূমিক পাল্লা মাইনাস 20 মিটার অতিক্রম করতে আমার, অর্থাৎ এতটুকু দূরত্ব অতিক্রম যদি আমার ফিল্ডারটা তার আগেই করে ফেলে, তাহলে ক্যাচটা ধরতে পারবে। তাহলে আমরা আগে আনুভূমিক পাল্লা বের করব এবং কি প্রাসের পর্যায়কাল বের করব। তার থেকে 20 মিটার যদি বিয়োগ দেই, তাহলে ফিল্ডার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব পাবো। ফিল্ডারের বেগ যেহেতু দেওয়া আছে, তাহলে ও অতটুকু দূরত্ব অতিক্রম করতে ওর কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা দুইটা সময় বের করব। তাহলে আমরা আসি ঘ নাম্বার। তাহলে প্রাসটার আনুভূমিক পাল্লা আর ইকুয়ালস টু কত হয়, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। তাহলে ভ্যালুটা কত আসে, এই ভ্যালুটা আসে আসলে 27.78 তার স্কোয়ার সাইন 2 ইন্টু 30 ডিগ্রি ডিভাইডেড 9.8। (68.2 মিটার। আর প্রাসের পর্যায়কাল কত, টি সমান সমান আমরা জানি 2 ভি নট সাইন থিটা নট বাই জি। (2.835 সেকেন্ড। তাহলে ফিল্ডার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা দেখলাম যে আসলে এতটুকু হচ্ছে আণবিক পাল্লা, আর ফিল্ডার ছিল এইখান থেকে 20 মিটার দূরে।
তাহলে ফিল্ডার কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এতটুকু দূরত্ব অতিক্রম করবে। এটা কত? r-20। তাহলে ফিল্ডার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা যদি এটাকে x ধরি, x equals to 68.2 minus 20, তার মানে 48.2 মিটার। যেহেতু আমার ফিল্ডারের বেগ দেওয়া আছে v equals to দেওয়া আছে কত? 10 মিটার পার সেকেন্ড। এই যে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। ফিল্ডারের বেগ দেওয়া আছে কত? v equals to 10 মিটার পার সেকেন্ড। সুতরাং ফিল্ডার কর্তৃক 48.2 মিটার অতিক্রম করতে প্রয়োজনীয় সময় 48.2 ভাগ 10, সেটা কত আসে? 4.82 সেকেন্ড। সুতরাং বলটা পড়তে সময় নিচ্ছে 2.835 সেকেন্ড, কিন্তু ফিল্ডারের সেইখানে পৌঁছাতে সময় লাগতেছে 4.82 সেকেন্ড। সুতরাং ফিল্ডারটা ধরতে পারবে না বলটিকে। তাহলে বলটি ধরতে পারবে না। পরের অঙ্কটা দেখি। দুই বন্ধু সুমন ও রানা দেখলো যে ভূপৃষ্ঠস্থ বিন্দু হতে একটি বস্তুকে 32 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হচ্ছে এবং 30 ডিগ্রি কোণে। সে 85 মিটার দূরে অবস্থিত, তার মানে ও এ এই দূরত্বটা দেওয়া আছে 85 মিটার। এখানে এ বি একটা দেওয়াল আছে, তার উপর দিয়ে চলে যাচ্ছে। এ বির উচ্চতাও দিয়ে দিয়েছে, সেটা কত? 2 মিটার। এটা ঢাকা বোর্ড 2017 প্রশ্ন। তাহলে প্রশ্নটা আমরা পড়ি, ঘ নাম্বার। নিক্ষেপণের ও বিন্দু হতে নিক্ষেপণের 1.25 সেকেন্ড পর নিক্ষিপ্ত বস্তুটি বেগ নির্ণয় করো। তাহলে এ আমরা অলরেডি করে ফেলেছি, সেটা কি? vx বের করব আর vy বের করব। তারপর আমরা v সমান কি করব? রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। অলরেডি করা হয়ে গেছে, তাই আমরা আর এটাই করছি না। সবাই পারবো আশা করি। ঘ নাম্বার কি বলে? ঘ নাম্বার বলে উদ্দীপক অনুসারে নিক্ষেপণের সর্বনিম্ন কি পরিবর্তন করলে? তার মানে কি? থিটার মান চেঞ্জ করতে হবে যেন এ বি দেয়ালে বাধা পায়। তাহলে আমরা থিটা বের করব। তাহলে আমরা ইকুয়েশন জানি y ইকুয়ালস টু x tan theta naught মাইনাস gx স্কয়ার বাই 2 y naught স্কয়ার cos স্কয়ার theta naught। এটা আমরা জানি প্রাসের সাধারণ সমীকরণ। তাহলে আমার ভ্যালু দিয়েছে y, ভ্যালু দিয়ে দিয়েছে ওই যে এ বি তে বাধা পাবে, তার মানে 2 মিটার। তাহলে এটা কত? y 2 সমান সমান x এর ভ্যালু কত? ওই যে আণবিক দূরত্ব কত? 85 মিটার। দূরেই তো এ বি দেওয়ালটা আছে, সুতরাং 85 tan থিটা নট মাইনাস 9.8 ইন্টু x এর ভ্যালু কত? 85, তার স্কয়ার বাই 2 ইন্টু ভি নট কত ছিল? ভি নট ছিল 30, ভি নট ছিল 32, তাহলে 32 স্কয়ার আর 1 বাই cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা নট। তাহলে আমরা ভ্যালুগুলো বের করার চেষ্টা করি। তাহলে 2 সমান সমান 85 tan থিটা নট মাইনাস 34.57 ইন্টু sec স্কয়ার থিটা নট। তো আমরা sec স্কয়ার থিটা নট কে যদি ভাঙি, sec স্কয়ার থিটা নট অর্থাৎ কি 1 প্লাস tan স্কয়ার থিটা নট আমরা জানি। তাহলে আমরা যদি লিখি 2 সমান সমান 85 tan থিটা নট মাইনাস 34.57 মাইনাস 34.57 tan স্কয়ার থিটা নট, তাহলে আশা করি আমরা বুঝলাম। তাহলে এবার সবগুলোকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি, আমরা জানি 34.57 tan স্কয়ার থিটা নট মাইনাস 85 tan থিটা নট, এটা পাশে আসলে প্লাস হয়ে যায়, তার মানে প্লাস 36.57 ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি আর tan স্কয়ার tan থিটাকে যদি আর tan থিটাকে যদি আমরা x ধরে নিই, তাহলে এটা x স্কয়ার। তাহলে 34.57 x স্কয়ার মাইনাস x মাইনাস 85x প্লাস 36.57 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। x এর একটা ভ্যালু আসে হচ্ছে 1.90 আর আরেকটা ভ্যালু আসে
0.56। তাহলে আমরা জানি x, তাহলে আমরা জানি x সমান সমান আসলে tan থিটা নট সমান সমান যদি 1.90 হয়, তাহলে থিটা নট সমান সমান কত আসে? tan ইনভার্স 1.90, এটার ভ্যালু কত আসে? 62.24 ডিগ্রি। আবার যখন 0.56 তখন কত আসে? থিটা নট ইকুয়ালস টু tan ইনভার্স 0.56, 29.25 ডিগ্রি। তাহলে আমার কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি, তার থেকে হয় কিছুটা কমানো লাগবে, না হয় কি কিছুটা বাড়ানো লাগবে। তাহলে আমরা যদি পেজ এড করি, ছিল আসলে থিটা নট ছিল আসলে 30 ডিগ্রি, কিন্তু আমাদের করতে হবে হয় 62 ডিগ্রি, না হয় 29.25 ডিগ্রি। তাহলে হয় আমাদের 30 মাইনাস 29.25 ইকুয়ালস টু 0.75 ডিগ্রি কমাতে হবে, অথবা 62.24 মাইনাস 32.24 ডিগ্রি বাড়াতে হবে। তাহলে প্রশ্নে যেহেতু বলেছে সর্বনিম্ন কি পরিবর্তন করলে, সুতরাং আমরা 0.75 ডিগ্রি কমাবো, কারণ এটাই সর্বনিম্ন পরিবর্তন। অতএব সর্বনিম্ন 0.75 ডিগ্রি কমাতে হবে। তাহলে এবি দেওয়ালে বাধা পাবে। পরের অঙ্কটা আসি। উদ্দীপকটা পড়ি আমরা। বলেছে একজন গলফ খেলোয়াড় চিত্র 1 ও চিত্র 2 পরিস্থিতিতে বল গর্তে ফেলার জন্য নিম্ন বিন্দু থেকে বলকে আঘাত করে। তাহলে দেখো, এই যে নিক্ষেপণ বিন্দু, এখান থেকে 30 মিটার দূরে একটা গাছ আছে, এটা আসলে এই পর্যন্ত দূরত্ব, আর 160 মিটার দূরে আসলে গর্তটা আছে। এখন এই যে 30 মিটার দূরে যে গাছটা আছে তার উচ্চতা বলে দিয়েছে 20 মিটার, আর নিক্ষেপণ কোণ আর নিক্ষেপণ বেগ দেওয়া আছে। নিচেরটাতেও সেম অবস্থা, যে গর্ত আসলে 160 মিটার দূরেই আছে, কিন্তু গাছটা 30 মিটারের বদলে এখন 100 মিটার দূরে আছে। গাছটার উচ্চতাও সেম 20 মিটার, আর নিক্ষেপণ বেগ আর নিক্ষেপণ কোণ সেম আছে। তাহলে প্রশ্নটা পড়ি আমরা। 2 সেকেন্ড পর বেগ অলরেডি পড়ে ফেলেছি আমরা, সেটা v সমান রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে vx এখানে v নট cos থিটা নট, v নট দেওয়া আছে 40 আর cos থিটা নট দেওয়া আছে 45, তাহলে cos থিটা নট বসাই দিলে আমরা vx পেয়ে যাব। আর vy হচ্ছে v নট sin থিটা নট মাইনাস gt, যেহেতু 2 সেকেন্ড বলেছে সুতরাং t এর মান 2 বসিয়ে দিলে আমরা পেরে যাব। তাহলে গ নাম্বার অঙ্কটা আমরা পারবো সহজে। ঘ নাম্বার দেখি, উদ্দীপকের কোন চিত্রে বলটি গর্তে পড়বে। তাহলে যেহেতু দুই ক্ষেত্রেই কি নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ কোণ সমান, সুতরাং আমরা আগে এর আনুভূমিক পাল্লাটা বের করি। আনুভূমিক পাল্লা যদি 160 হয়, তাহলে অবশ্যই গর্তে পড়বে যদি কোথাও বাধা না পায়। কিন্তু আনুভূমিক পাল্লা যদি 160ই না হয়, তাহলে বাধা পাক আর না পাক গর্তে তো পড়বেই না। সুতরাং আনুভূমিক পাল্লাটা আগে বের করা প্রয়োজন আমাদের। তাহলে আমরা আনুভূমিক পাল্লাটা বের করে আসি। তাহলে ঘ নাম্বার, প্রথমে আর ইকুয়ালস টু কত আসে? আমরা জানি ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। তোমার ভি নট দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, আর থিটা নট দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে ভ্যালুগুলো বসাই। তাহলে 40 স্কয়ার সাইন 45 ইনটু 2 বাই 9.8। এখানে 9.8 না, এখানে ওরা 10 ইউজ করেছে, অর্থাৎ এই প্রশ্নে জি এর ভ্যালু 10 দেওয়া আছে। তাহলে জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আসলে 160 মিটার হয়। তাহলে আনুভূমিক পাল্লা যেহেতু 160 হচ্ছে, সুতরাং কোথাও যদি বাধা না পায় তাহলে আসলে গর্তে পড়বে। কিন্তু প্রথম চিত্রে আমার দেওয়া আছে যে আসলে
30 মিটার দূরে, 30 মিটার দূরে 20 মিটার উঁচু একটি গাছ আছে। তাহলে আমরা যদি প্রাসের আনুভূমিক দূরত্ব 30 ধরে y এর ভ্যালু 20 এর বেশি পাই, তাহলে আমরা বলতে পারবো যে এই গাছটা বাধা পায় না। আর দ্বিতীয় ক্ষেত্রে x এর ভ্যালু বা আনুভূমিক সরণ 100 ধরে যদি y এর ভ্যালু 20 এর বেশি পাই, তাহলে আমরা বলতে পারবো যে আসলে এই গাছটাও বাধা পায় না। সুতরাং দুই ক্ষেত্রেই গর্তে পড়ে। আর যদি দুই ক্ষেত্রের কোনো একটা ক্ষেত্রে y এর ভ্যালু 20 এর থেকে কম হয়, তাহলে সে ক্ষেত্রে গাছে বাধা পাবে বা গর্তে পড়বে না। আর যদি দুই ক্ষেত্রেই y এর ভ্যালু 20 এর থেকে কম হয়, সুতরাং দুই ক্ষেত্রেই বাধা পাবে, কোনো ক্ষেত্রেই গর্তে পড়বে না। তাহলে আমরা y এর ভ্যালুটা একটু বের করি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে y এর ভ্যালু আমরা 20 ধরি, ধরে x এর ভ্যালু যদি আমরা 30 এর থেকে কম পাই, অথবা কি 100 থেকে, অথবা কি 100 থেকে বেশি পাই, তাহলে আমরা বলতে পারবো যে বাধা পাবে না। তো আমরা যে কোনো একভাবেই করতে পারি। তাহলে আমরা আসি ঘ নম্বরে। তাহলে আমরা যদি লিখি y equals to x tan theta naught minus gx square by 2v naught square cos square theta naught। তাহলে এখানে আমাদের v naught দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, আর থিটা নট দেওয়া আছে 45 ডিগ্রি, আর জি এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে y এর ভ্যালু 20 ধরি, সমান x tan থিটা নট এর ভ্যালু 45 ডিগ্রি মাইনাস 10 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 40 স্কোয়ার ইন্টু cos 45 তার হোল স্কোয়ার। তাহলে 20 close to tan 45 এর মান আমরা জানি 1। তাহলে x মাইনাস 10 divided 2 into 40 স্কোয়ার ইন্টু cos 45 তার হোল স্কোয়ার। তাহলে এটা আসলে আসে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার। তাহলে এটা যদি সমাধান করি আমরা এক্স এর দুইটা ভ্যালু পাবো। তাহলে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু পাবো দুইটা। এক্স এর ভ্যালু একটা আসে 136.57 মিটার, আর আরেকটা আসে 23.43 মিটার। তাহলে আমরা কি, তাহলে এখানে নিক্ষেপণ বিন্দু থেকে 30 মিটার দূরে একটা গাছ আছে 20 মিটার উচ্চতা, আর এখান থেকে 100 মিটার দূরে আরেকটা গাছ আছে 20 মিটার উচ্চতা, আর এখান থেকে টোটাল গর্তের দূরত্ব 160 মিটার। তাহলে আমার প্রাসটা তো গর্তে পড়ছে যদি কোথাও বাধা না পায়। এখন যেহেতু আমি দেখছি একবার 23 মিটার দূরে যে 20 মিটার উচ্চতা হয়ে গেছে কার, প্রাসের, সুতরাং এই যে 23 মিটার এই দূরত্বে যেই এর উচ্চতা কত হয়ে গেছে, প্রাসের 20 মিটার, সুতরাং এটা তো উপরে। এবার এখান থেকে তো আরো উপরেই যাবে, সুতরাং 30 মিটার দূরেও কি হবে, উচ্চতা 20 এর থেকে বেশি হবে, সুতরাং 30 মিটার দূরে যে গাছটা আছে সেটার উপর দিয়ে আমার প্রাস চলে যাবে। আবার 136 যখন আনুভূমিক দূরত্ব 136.57 যখন আনুভূমিক দূরত্ব, তখন প্রাসের উলম্ব উচ্চতা 20 মিটার। তাহলে এখানে আমরা যদি আঁকি, তাহলে এই দূরত্বটা যখন 136.57 তখন এর উচ্চতা হচ্ছে 20 মিটার। কিন্তু আমার 100 মিটার দূরত্বে দেওয়া আছে গাছ আছে 20 মিটার। তাহলে 136 যেহেতু 20 মিটার, আমরা জানি যে কি সর্বোচ্চ উচ্চতা থেকে ও নিচে নামতে শুরু করে, তো নিচে নামতে 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 136 এসে 20 মিটার হয়েছে, সুতরাং 100 মিটারে 20 এর উপরেই ছিল। সুতরাং 100 মিটার দূরে যে 20 মিটার উঁচু যে গাছ, সেই গাছেও এ বাধা পাবে না, এভাবে এসে গর্তের ভিতরে পড়বে। সুতরাং দুইটি গাছের একটি গাছেও বাধা পাবে না, তাহলে দুই ক্ষেত্রেই গর্তে পড়বে। বলটি গর্তে পড়বে। এটাকে যদি আমরা বিকল্প পদ্ধতিতে করি, তাহলে বিকল্প পদ্ধতিটা কি,
তাহলে একবার তোমরা এক্স ধরবা 30, ধরে দেখবা ওয়াই 20 এর বেশি হয় কিনা। আবার এক্স ধরবা 100, ওয়াই দেখবা 20 এর বেশি হয় কিনা। কিভাবে? সূত্র y equals to x tan theta naught minus gx square by 2v naught square cos square theta naught। তাহলে এই সূত্রে বসিয়ে x এর ভ্যালু 30, v naught এর ভ্যালু দেওয়া আছে কত 40, আর থিটা নট দেওয়া আছে 45। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দেখবা y এর ভ্যালু 20 এর বেশি হয় কিনা, 20 এর বেশি হলে গর্তে পড়বে। আবার x এর ভ্যালু 100 ধরবা, ধরে y এর ভ্যালু বের করবা, বের করে দেখবা যে আসলে y এর ভ্যালু 20 এর বেশি হয় কিনা। যদি বেশি হয় তাহলে দুই ক্ষেত্রেই গর্তে পড়বে, আর কোনো ক্ষেত্রে যদি 20 এর থেকে কম হয় তাহলে সেই ক্ষেত্রে গর্তে পড়বে না। দেখবা দুই ক্ষেত্রে আসলে 20 এর থেকে বেশি হবে, সুতরাং দুই ক্ষেত্রে কি হবে, দুই ক্ষেত্রেই গর্তে পড়বে বলটা। পরের অঙ্কটা দেখি আমরা। একটি প্রাসের আনুভূমিক পাল্লা বলে দিয়েছে, আর কি বিচরণকাল বলে দিয়েছে। তাহলে আনুভূমিক পাল্লা আমরা যদি সূত্র লিখি আর ইকুয়ালস টু কি দিয়ে দিয়েছে, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, এর ভ্যালুটা আমাদের বলে দিয়েছে 79.53, আর পর্যায়কাল 2v নট সাইন থিটা নট বাই জি, এর ভ্যালু আমাদের বলে দিয়েছে 5.3। এটা আসলে বইয়ের অঙ্ক, ইশাক স্যারের বইয়ের অঙ্ক। গ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকতে নিক্ষেপণ কোণ নির্ণয় করো। তাহলে আমরা যদি এই দুইটাকে দুইটা ইকুয়েশন দিয়ে দিই, 1 নাম্বার আর 2 নাম্বার, তাহলে আমাদের গ নাম্বারের উত্তর হবে। কিভাবে হবে দেখি আমরা। গ নাম্বার, তাহলে গ নাম্বারের ক্ষেত্রে এই দুইটা ইকুয়েশন লিখবো, লিখে আমরা কি করব, আমরা 1/2 করব। তাহলে আমাদের আর ভাগ টি সমান সমান কত আসে, ভি নট স্কয়ার। দেখো সাইন 2 থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা নট কস থিটা নট বাই কি আছে জি, ডিভাইডেড আবার 2v নট সাইন থিটা নট বাই জি। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, এই জি কাটে, সাইন থিটা নট কাটে, 2 কাটে, ভি নট কেটে একটা ভি নট থেকে যায়। তাহলে আমরা যদি লিখি, তাহলে আর বাই টি সমান ভি নট কস থিটা নট। তাহলে এই ভ্যালুটা আমরা একটু বের করে নিই, কত আর বাই টি। তাহলে আর ভ্যালু দেওয়া ছিল 79.53, তাই তো, আর এটা ছিল 5.3 সমান সমান ভি নট কস থিটা নট। কত হয় এই ভ্যালুটা, তাহলে অতএব ভি নট cos থিটা নট এর ভ্যালু সমান সমান 15। তাহলে এটাকে যদি আমরা 3 নাম্বার ইকুয়েশন দিই, আবার দেখো এখানে 2v নট sin থিটা নট বাই g ইকুয়ালস টু 5.3 আছে। তাহলে আমরা g এর ভ্যালু তো জানি, তাহলে সেখান থেকে আমরা v নট sin থিটা নট এর মানও পাবো। তাহলে v নট sin থিটা নট সমান সমান আমাদের দেওয়া ছিল 5.3, এর সাথে গুণ g, g এর মান কত 9.8 ডিভাইডেড কত 2। তাহলে আমরা v নট sin থিটা নট এর ভ্যালু পাবো কত, 25.97। এটাকে যদি 4 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে আমরা 4/3 করলে আমরা কি পেয়ে যাব, থিটা নট পেয়ে যাব। দেখো তাহলে ভি নট কেটে tan থিটা নট থাকে, সমান 25.97 ডিভাইডেড 15, 1.73। অতএব এখান থেকে যদি থিটা বের করো তাহলে tan ইনভার্স 1.73 অর্থাৎ হয় হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হচ্ছে আমাদের উত্তর। এর পরের প্রশ্নটা আমরা একটু পড়ি। নিক্ষেপণ কোণের কিরূপ পরিবর্তন করলে আণবিক পাল্লা একই থাকবে কিন্তু পর্যায়কাল পরিবর্তিত হবে। তাহলে আমরা জানি কিন্তু যে, আমরা একটু আঁকি ঘ নাম্বারের ক্ষেত্রে, আমরা জানি থিটা নট কোণে নিক্ষেপ করলে কোন বস্তু যদি আর আণবিক পাল্লা অতিক্রম করে, আর আণবিক পাল্লা অতিক্রম করে, তাহলে থিটা নট, তাহলে আমরা জানি 90 মাইনাস থিটা ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করি তাহলে একই আণবিক পাল্লা অতিক্রম করে। তাহলে এটা হবে কত 90 মাইনাস থিটা নট, এই কোণটা।
তাহলে আমরা প্রথমে থিটা নট তো আমরা গ থেকে পাইলাম 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির জন্য আণবিক পাল্লা যা হবে, তাহলে 90, এটা থিটা 1 যদি ধরি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা নট, অর্থাৎ 90 মাইনাস 60, অর্থাৎ 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও একই আণবিক পাল্লা পাবো। এখন তোমরা চাইলে এটাকে যাচাই করে নিতে পারো যে আর এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, এখানে আর ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। এই ভ্যালুটা তোমরা একবার থিটা নট 60 ডিগ্রি আর একবার থিটা নট 30 ডিগ্রি বসিয়ে দেখতে পারো, দুইবারই আর সেম হবে। কিন্তু আমরা তাহলে প্রথম ক্ষেত্রে পর্যায়গত দেওয়াই আছে কত 5.3 সেকেন্ড। দেখো এইটার ইকুয়েশন আমরা জানি t1 সমান সমান 2v0 sin থিটা নট বাই জি। তাহলে এখানে আমাদের t1 কিন্তু 5.3 সেকেন্ড দেওয়াই ছিল, তাহলে সেটা 2v0, আমরা v0 এর ভ্যালু যেহেতু জানি না তাই সেটা একটু বের করে নেওয়ার চেষ্টা করছি। তাহলে sin থিটা নট এর ভ্যালু আসলে 60 ডিগ্রি বাই কত 9.8। তাহলে এখান থেকে v0 আমরা বের করে নেব, v0 এর ভ্যালু আসবে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বেগ পেয়ে গিয়েছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা পর্যায়কাল বের করতে চাই, তাহলে t2 কত আসবে 2v0 sin থিটা নট বাই জি। তাহলে এটা কত আসবে 2 ইন্টু 30 ইন্টু কত সাইন, এটা কত ডিগ্রি আসবে 30 ডিগ্রি বাই কত 9.8 ইকুয়ালস 3.06 সেকেন্ড। সুতরাং আসলে প্রথম ক্ষেত্রে আমরা 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছিলাম উপরেরটা আর কি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 30 ডিগ্রি, তার মানে এইভাবে এসে পড়বে। তাহলে দুইটারই আণবিক পাল্লা সেম হবে কিন্তু পর্যায়কাল আলাদা হবে। আমরা পরের প্রশ্নটা দেখি। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বস্তুকে 170 মিটার উচ্চতার বিল্ডিং এর ছাদ থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে আণবিকের সাথে 30 ডিগ্রি কোণ করে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে। এটা আসলে কি প্রাস ঠিক আছে, কিন্তু প্রাসটা আমরা জানি উপরের দিকে সাধারণত নিক্ষেপ করে, কিন্তু এটাকে আসলে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ 2026 ওদের যে নির্বাচনী পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্ন। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই 170 মিটার উচ্চতা বিশিষ্ট একটা দালান, এই দালানের ছাদের থেকে আণবিকের সাথে 30 ডিগ্রি কোণ করে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, মানে এই কোণটা আসলে 30 ডিগ্রি আমরা বুঝলাম। তাহলে আসলে এটা এইভাবে পড়ছে, আর এইদিকে আমার ভি নট, আর এইদিকে আমার ভি নট বলে দিয়েছে কত 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন বলেছে বস্তুটি কত কোণে ভূমিকা আঘাত করবে, তাহলে কোনটা চেয়েছে কিন্তু এখানে। তাহলে আমার যে বস্তুটা 170 মিটার উপরে থেকে নিচে পড়ছে, সেই পড়তে কত সময় লাগছে সেটা আমরা বের করব। আর ওই সময় পর আমরা ভিএক্স আর ভিওয়াই বের করলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাব, কোণ পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখি গ নাম্বার কি বলে। গ নাম্বার, তাহলে দেখো ভি নট যেহেতু 40 মিটার পার সেকেন্ড দিয়েছে, তাহলে আমরা যদি ভি এক্স নট এটা বের করি, তাহলে কিন্তু আমরা এখানে বলতে পারি ভি নট কস থিটা নট, থিটা নট মানে 30 ডিগ্রি। আর উলম্ব দিকে একটা আদিবেগ আছে, সেটা কত ভি ওয়াই নট সমান কত ভি নট সাইন 30 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে এই যে উপরের থেকে এই যে 170 মিটার নিচে পড়ছে, এটা ওর পড়তে সময় কিভাবে বের করি আমরা, তাহলে আমরা জানি ওয়াই, তাহলে আমরা জানি এইচ ইকুয়ালস টু কত ভি নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এই সূত্র তো আমরা জানি। তাহলে এইখানে দেখো এই যে এইচ সেটা কিন্তু 170, আর এই যে ভি নট এটা কিন্তু আসলে এই যে ভি নট সাইন থিটা নট, কারণ উলম্ব বরাবর এটাই কি ওর আদিবেগ, সেটা কত আসে তাহলে ভি নট তো আমার কত ছিল 40, তাহলে 40 সাইন কত 30 ডিগ্রি ইন্টু কি টি, টি আমাদের বের করা লাগবে, প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু কত টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে টি এর ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করব। তাহলে 4.9 টি স্কোয়ার প্লাস আমরা জানি সাইন 30 সমান হাফ, তাহলে এখানে কি 20 টি, আর 170 এর পাশে গেলে মাইনাস 170 সমান সমান কি 0। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা ক্যালকুলেট করব।
কিভাবে আসবে? আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, অথবা কি আমরা যে সূত্র জানি মাইনাস বি অর্থাৎ -20 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4c, বি স্কোয়ার কত 20 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু সি কত মাইনাস 170 ইন্টু এ, এর ভ্যালু কত 4.9 ডিভাইডেড কত আমরা জানি 2a, তাহলে 2 ইন্টু এ কত 4.9, তাহলে এখানে গুণ দিয়ে দিই। তাহলে এইভাবে আমরা টি দুইটা মান পাই, সেই দুইটা মান আমরা বের করি। টি এর একটা ভ্যালু হয় হচ্ছে 4.192 সেকেন্ড, আর আরেকটা ভ্যালু হয় হচ্ছে মাইনাস 8.27 সেকেন্ড। তো আসলে এই ভ্যালুটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা বুঝলাম যে আসলে ভূমিতে পতিত হয় কি 4.192 সেকেন্ড পর, বা 4.2 সেকেন্ডও আমরা ধরতে পারি। তাহলে এত সেকেন্ড পর আমরা এখন কি করব, vx আর vy বের করলে সেখান থেকে কিন্তু থিটা পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু জানি যে কোনো বিন্দুতে vx সমান কি হয় v cos থিটা, তার মানে ওই স্থানের বেগ তার কি cos ইনটু ওই স্থানেরই থিটা, আর vy কি হয় v sin থিটা। তাহলে আমরা নির্দিষ্ট সময় পর vx আর vy যদি পাই, তাহলে এখান থেকে কিন্তু আমরা থিটা বের করতে পারবো। তাহলে আমরা vx অর্থাৎ কত সময় পর 4.192 সেকেন্ড পর vx বের করবো। তো আমরা জানি আনুভূমিক বরাবর কি হয় না, প্রাসের কোনো বেগের চেঞ্জ হয় না। দেখো এখানে প্রাসের যে vx বরাবর যে উপাংশ আছে v নট cos থিটা নট, সেটা আসলে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আমরা জানি ওই বরাবর অভিকর্ষ ত্বরণ নেই সেই কারণে। তাহলে ভি নট cos 30 ডিগ্রি এটা থাকবে কিন্তু। তাহলে এটা ভি নট কত দেওয়া ছিল 40 cos 30 ডিগ্রি, এই ভ্যালুটা হয় 34.64। তাহলে এটা আমাদের vx, এটাকে এক নম্বর ইকুয়েশন আমরা দিতে পারি। এবার vy যদি আমরা বের করতে চাই, তাহলে vy সমান সমান আমরা জানি এর আদিবেগ কিন্তু আছে, সেটা কত v নট sin থিটা নট, আর যেহেতু নিচের দিকে পড়ছে সুতরাং প্লাস জিটি। তাহলে v নট কত আমরা জানি 40, আর এটা কত sin 30 ডিগ্রি, প্লাস কত 9.8 ইন্টু টি এর ভ্যালু কত ওই যে আমাদের 4.192। তাহলে এটা আসে, এটা vy এর ভ্যালু আসে sin 30 প্লাস 9.8 ইন্টু 61.08, এটা 2 নম্বর। এখন আমরা যদি যে কোনো বিন্দুতে কোণ চাই, তাহলে আমরা বলতে পারি এই যে এখানে ধরো ভূমিতে এইভাবে পতিত হয়েছে, তাহলে আমরা জানি এই উলম্ব বরাবর থাকে কি vy, আর আনুভূমিক বরাবর থাকে vx। তাহলে আমরা যদি এই কোণটা বের করতে চাই, তাহলে কি হবে, এই যে আমরা যদি ভূমির সাথে কোণটা বের করতে চাই, তাহলে আমরা জানি tan থিটা সমান সমান কত হয় vy বাই vx। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স vy এর ভ্যালু কত 61.08 ভাগ 34.64, তাহলে এটার ভ্যালু কত আসে আসলে 60 ডিগ্রি আসে। তাহলে 60 ডিগ্রিটা কার সাথে, আনুভূমিকের সাথে। তাহলে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এখানে পতিত হয়েছে ভূমিতে। তাহলে আমাদের গ নাম্বার শেষ। এবার আমরা আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলেছে যদি বস্তুটি আনুভূমিকভাবে নিক্ষেপ করা হতো তাহলে ভূমিতে পৌঁছাতে কি একই সময় লাগতো। তাহলে আমরা অলরেডি কি এই যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে নিচের দিকে নিক্ষেপ করেছে, তার জন্য কত সময় প্রয়োজন সেটা 4.192 সেকেন্ড, এটা বের করে ফেলেছি। তাহলে ঘ নাম্বার আসলে আমাদের জন্য ইজি। তাহলে আমরা যদি আরেকটা পেজ অ্যাড করি এখানে, তাহলে আমাদের ঘ নাম্বার আমরা করি। তাহলে বস্তুটা এখানে 170 মিটার উঁচু একটা দালানের ছাদ থেকে এবার কি করবো, আমরা আনুভূমিক বরাবরই নিক্ষেপ করবো, কত ওই 40 মিটার পার সেকেন্ড বেগেই কিন্তু। তাহলে এ এই 170 মিটার দূরত্ব নিচে পড়বে, তাহলে তার জন্য প্রয়োজনীয় সময় চাইছে। তার মানে আমরা বুঝতে পারি যে আনুভূমিক বরাবর যদি আমার 40 থাকে, তাহলে উলম্ব বরাবর কত আছে 0। তাহলে আসলে y ইকুয়ালস টু কি হাফ জিটি স্কয়ার, এই সূত্র বসাই দিলে হয়ে গেল। তাহলে y এর ভ্যালু কত 170, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু কত টি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা 4.9 টি স্কয়ার সমান সমান কত 170 পাই। তাহলে এখান থেকে আমরা টি যদি বের করি রুট ওভার 170 ডিভাইডেড 4.9, তার মানে এটা কত সময় আসে 5.89 সেকেন্ড। তাহলে এটা তো আসলে আগের সময়ের সমান না, দেখি আমরা এখানে কত ছিল
4.192 সেকেন্ড, আর এখন কত আসছে 5.89 সেকেন্ড। তাহলে আমরা বলে দেব যে আসলে আনুভূমিকের সাথে যদি এখন সমান্তরালে একই বেগে নিক্ষেপ করি তাহলে ভূমিতে পৌঁছাতে প্রয়োজনীয় সময়টা একই নয়। এরপর প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্নটা বলেছে যে নিক্ষেপণ কোণ কত 30 ডিগ্রি, আর নিক্ষেপণ বেগও বলে দিয়েছে কত 30 মিটার পার সেকেন্ড। আর এখানে আমাদের দুইটা বিন্দু বলেছে এ এবং কি বি, যেখানে এ বিন্দুতে উলম্ব উচ্চতাও 4 মিটার আর বি বিন্দুতে উলম্ব উচ্চতাও 4 মিটার দুটো বলে দিয়েছে। উপরের চিত্রে একটি প্রাসের গতি দেখানো হলো, যেখানে আমাদের জি কত বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে একটা মাইনাস হবে। আচ্ছা, এটা আসলে যশোর এমএম কলেজ এর নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। আমরা দেখি প্রশ্ন প্রথমটা কি বলেছে, প্রাসটি সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করে। এটা তো আমাদের সহজ, আমরা যদি ডিটেক্ট সূত্র বসাই h ইকুয়ালস টু কত ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g, অলরেডি আমরা এই সূত্রের অঙ্ক করে ফেলেছি। সুতরাং এখানে আমরা যদি ভ্যালু বসাই কত, আমরা জানি ভি নট কত 30, তাহলে 30 স্কয়ার সাইন 30 ডিগ্রি তার হোল স্কয়ার বাই 2 ইনটু 10, যেহেতু এখানে জি এর ভ্যালু 10 বলেছে তাই 10 আমাদের ইউজ করতে হবে, যেটা আসে সেটাই উত্তর। তাহলে তোমরা একটু করে দেখো এটা আসলে কত আসে। আচ্ছা, এরপরে বলেছে প্রাসটি আণবিক পাল্লা এবং এ বি এর অংশের দৈর্ঘ্য গাণিতিকভাবে বিশ্লেষণের সাহায্যে তুলনা করো। তাহলে আমাদের আণবিক পাল্লাও বের করতে হবে এবং এ বি অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, দেখো তো এ বি, এ বিন্দুতে আর বি বিন্দুতে দুইটা বিন্দুতেই উচ্চতা দিয়ে দিচ্ছে কত 4 মিটার 4 মিটার। তাহলে আমরা যদি ওয়াই এর ভ্যালু 4 মিটার বসাই তাহলে আমাদের যে মেইন সূত্র সেখানে কিন্তু এক্স এর মান আমরা দুইটা পাই। তাহলে সেই দুইটা কি জানো, সেই দুইটা হচ্ছে আসলে একটা ও থেকে বি বিন্দু দূরত্ব আর একটা হচ্ছে ও থেকে এ বিন্দু দূরত্ব। যেটা বড় হবে এক্স এর ভ্যালু সেটা ও থেকে বি বিন্দু দূরত্ব, আর যেটা ছোট হবে সেটা আসলে ও থেকে এ বিন্দু দূরত্ব। আমরা দেখবো এক্স এর দুইটা ভ্যালুই পজিটিভ আসবে। যদি এবার ওই দুইটা ভ্যালুকে বিয়োগ দিই তাহলে এ থেকে বি বিন্দু দূরত্ব পেয়ে যাবো এ বি দূরত্ব। আর আণবিক পাল্লা তো ডিরেক্ট সূত্র আছে, সেটা আমরা বসাই দিলে হয়ে গেল। তাহলে আমরা ঘ নাম্বার যদি করার চেষ্টা করি, আমরা একটু কালার চেঞ্জ করে নিই, ঘ নাম্বার যদি করার চেষ্টা করি তাহলে আর ইকুয়ালস টু কত আসে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি। তাহলে এই সূত্র বসিয়ে দিলে আমরা অঙ্কটা করতে পারবো, কত 30 স্কয়ার সাইন 2 ইনটু কত 30 ডিভাইডেড 10, তাহলে এটা আসে কত 77.9 মিটার। আচ্ছা, আর যদি আমরা ওই যে ওই ক্ষেত্রে আমরা এ বি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমাদের এক্স এর ভ্যালু আগে বের করা লাগবে। তাহলে আমরা জানি y ইকুয়ালস টু x tan থিটা নট মাইনাস gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব দুইটা। তাহলে y এর ভ্যালু কত আমাদের 4 মিটার সমান সমান x tan 30 ডিগ্রি মাইনাস 10 ইনটু x স্কয়ার বাই 2 ইনটু 30 তার স্কয়ার ইনটু cos 30 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন ড্রাইভ করে সেই ইকুয়েশন থেকে আমরা x এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। তাহলে 4 ইকুয়ালস টু 0.577x মাইনাস 7.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 x স্কয়ার। তাহলে আমরা যদি একটা ইকুয়েশন নিয়ে আসি 7.4 into 10 to the power minus 3 x square minus 0.577x plus 4 equals to 0. তাহলে এখান থেকে আমরা x এর দুইটা ভ্যালু পাবো, x equals to একটা হলো 70.28 মিটার আর আরেকটা হলো 7.69 মিটার। তাহলে আমরা বুঝলাম এই যে 70 এটা কি বড় দূরত্বটা কোনটা, এই যে এখান থেকে ও থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 70.28, আর আরেকটা যে 7.69 মিটার এটা আসলে কোনটা ও এ দূরত্ব, এই যে ও এ দূরত্ব। তাহলে এ বি দূরত্ব আসলে কত হবে দুইটার বিয়োগফল। তাহলে আমাদের এ বি যে দূরত্ব সেটা আসলে 70.28 মাইনাস 7.69, তাহলে এটা আসলে কত 62.59 মিটার। এটা আমার আসলে এ বি অংশের দৈর্ঘ্য। আর আমরা আনুভূমিক পাল্লার মান এখান থেকে পেয়েছি কত 77.9 মিটার। তাহলে এই দুইটা মান আমরা বের করতে আসলে পারি। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্নটা কি বলেছে, ক্যান্টনমেন্ট কলেজ যশোর 2026, একটি বল তামিমিক বল চিত্রের ন্যায় বেগ এবং কোণে আঘাত করলো।
তাহলে এখানে চিত্রে আসলে কত কোণ দেওয়া আছে, নিক্ষেপণ কোণটা 35 ডিগ্রি আর নিক্ষেপণ বেগটা হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর বলটার উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা গ নাম্বারটা যদি করি, তাহলে আমরা জানি দেখো উপরে যে যাচ্ছে, তাহলে এই যদি আমরা বের করি তাহলে আমরা কিন্তু সূত্র জানি ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে যে ভি নট, তাহলে প্রাসের ক্ষেত্রে কি আমার লাগবে, প্রাস যেহেতু তির্যক ভাবে যায়, তাহলে আমার উলম্ব যে অংশটা বেগ, সেই বেগের উলম্ব অংশের যে আদি মান, সেই মানটা কিন্তু আমাদের জানা লাগবে। তাহলে আমরা 2 সেকেন্ড পর কি উচ্চতা নির্ণয় করতে চাই, তাহলে এইচ সমান সমান আমরা এখানে লিখতে পারি ভি নট সাইন থিটা নট, এটা হচ্ছে উলম্ব দিকে আদি অংশ বেগের, ইন্টু কত 2 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার। তাহলে আমরা ভ্যালুটা বসাই, ভি নট কত 22, সাইন থিটা নট কত 35 ইন্টু কত 2 মাইনাস এখানে 4.9 ইন্টু 4, তাহলে ভ্যালুটা কত আসে 5.63 মিটার। তাহলে এইটাই 2 সেকেন্ড পর আসলে উচ্চতা। আচ্ছা, এরপরে বলেছে উদ্দীপকের বলটি নিক্ষেপণ কোণ, উদ্দীপকের বলটি নিক্ষেপণ কোণের সমান কোণে ভূমিতে আঘাত করবে কিনা। তাহলে আমরা আর আগে কি করা লাগবে, বলটা যে মাটিতে আঘাত করছে তার জন্য প্রয়োজনীয় সময় অর্থাৎ কি পর্যায়কাল বা বিচরণকাল নির্ণয় করা লাগবে। সেই বিচরণকালে সমান সময় পর আমরা কি করব, বেগ নির্ণয় করব, কোণ নির্ণয় করব। তাহলে আমরা ঘ নাম্বার যদি করি, তাহলে আগে পর্যায়কাল টি সমান সমান আমরা কি জানি, টি সমান সমান আমরা জানি 2v নট সাইন থিটা নট বাই জি। তাহলে 2 ইন্টু 22 ইন্টু সাইন 35 ডিভাইডেড 9.8, তাহলে কত সেকেন্ড আসে 2.575 সেকেন্ড। এখন এই সময় পরেই আসলে কি আমি vx আর vy বের করব। তাহলে vx আমরা জানি প্রাসের ক্ষেত্রে vx কখনো চেঞ্জ হয় না, সেটা কি থাকে v নট cos থিটা নটই থাকে সব সময়। তাহলে v নট এর ভ্যালু কত ছিল 22 cos 35, এটার ভ্যালু আসে 18.02। এটা কার ভ্যালু, vx এর ভ্যালু। আর vy কত আসে, আমরা জানি v নট সাইন থিটা নট মাইনাস জিটি, তাহলে 22 সাইন 35 মাইনাস 9.8 ইন্টু কত সেকেন্ড, ওই যে 2.575 সেকেন্ড। তাহলে এটার ভ্যালু কত আসে, অর্থাৎ vy ইকুয়ালস টু মাইনাস 12.616। তো নেগেটিভ চিহ্ন দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ ওটা কি উলম্ব বেগটা উপরের বিপরীত দিকে, কারণ নিচের দিকে, নিচের দিকে, এই কারণেই নেগেটিভ। তাহলে আমরা যদি tan থিটা করি vy ডিভাইডেড কি vx, তো এটা আসলে আনুভূমিকের সাথে কোণ, তো আমরা চাইলে এটার মডুলাস রাখতে পারি, কারণ আমরা যেহেতু আনুভূমিকের সাথে কোণটাই নিচ্ছি। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কত আসবে মাইনাস 12.616 বাই 18.02। থিটা ইকুয়ালস টু 34.98, বা এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 35 ডিগ্রি কোণও বলতে পারি। তাহলে আমরা এমনিও জানি যে আসলে নিক্ষেপণ কোণের সমান কোণেই আসলে ভূমিতে আঘাত করে আনুভূমিকের সাথে যে কোনো প্রাস। তাহলে পরের প্রশ্নটা যদি আমরা দেখি, পরের প্রশ্নটা কি বলে, চিত্রে একটি ভবনের ছাদ হতে আনুভূমিকভাবে একটি বলকে কিক করা হলো, বলটি 3 সেকেন্ড পর এ বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সময় দিয়ে দিয়েছে এবং কি 60 ডিগ্রি কোণ সেটাও বলে দিয়েছে, এবং আদি বেগ আমরা বলে দিয়েছে 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এ বিন্দুতে বলটি কর্তৃক অতিক্রান্ত উলম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে যেহেতু 3 সেকেন্ড কি করেছে, ওর উপর থেকে নিচে পড়েছে, তাহলে 3 সেকেন্ডে অতিক্রান্ত উলম্ব দূরত্ব বের করলেই তো হয়ে গেল। তাহলে যেহেতু ওর অতিক্রান্ত দূরত্ব চেয়েছে, সুতরাং আমরা লিখতেই পারি কি h সমান সমান হাফ জিটি স্কয়ার। কেন লিখতে পারি, কারণ দেখো আদিবেগ যেহেতু আমরা আনুভূমিকের কি সমান্তরাল নিক্ষেপ করেছি, তাহলে উলম্ব বরাবর আদিবেগ 0, আর যেহেতু নিচে পড়ছে সুতরাং নিচের ক্ষেত্রে কি হবে h ইকুয়ালস টু v নট টি প্লাস হাফ জিটি স্কয়ার। যেহেতু v নট 0, তাই আমরা শুধু হাফ জিটি স্কয়ার লিখলে হয়ে গেল। তাহলে হাফ ইনটু 9.8 ইনটু কত 3 স্কয়ার। তাহলে এটা কত আসে
44.1 মিটার, এটাই উত্তর গ নাম্বার। আর ঘ নাম্বার যদি আমরা প্রশ্নটা পড়ি, দেখো তো, এ বিন্দুতে বলটির প্রাপ্ত বেগ প্রারম্ভিক বেগের তুলনায় দ্বিগুণ হবে কিনা। তাহলে দেখো তো, প্রারম্ভিক বেগ কত বলে দিয়েছে 6, তাহলে আমরা এ বিন্দুতে বেগটা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে 3 সেকেন্ড পর এ বিন্দুতে বেগ নির্ণয় করব। তাহলে আমরা জানি আনুভূমিক বেগ কত, এটা তো চেঞ্জ হয় না কখনো। তাহলে vx = 6 মিটার পার সেকেন্ড। আর vy কত হবে তোমরাই বলো। তাহলে vy কিন্তু আমরা এই যে 60 ডিগ্রি, এটাকে কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি আমরা জানি কি, vx = কি, ওই অবস্থায় v ইনটু কি cos ওই অবস্থার কোণ। আর vy কত, v sin থিটা। তাহলে যেহেতু vx আর vx এর ভ্যালু জানি, তাহলে আমরা vy এর ভ্যালু এখান থেকে কিন্তু বের করতে পারবো। দেখো, তাহলে আমরা এটাতে যদি v ইনটু কি cos 60 বসাই, তাহলে এখান থেকে কিন্তু আমরা v এর ভ্যালু বের করতে পারি। দেখো, তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন দিতাম, তাহলে 1 হতে পাই, 1 হতে পাই। তাহলে কি হতো আমাদের vx সমান সমান v cos 60 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু আমরা 6 পেয়েছি, আর v ইনটু cos 60 এর মান কত, হাফ। তাহলে v এর ভ্যালু আসলে 12 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 12 ইনটু কত, sin 60 ডিগ্রি। তাহলে এটা আমার কি vy এর ভ্যালু। তাহলে vy সমান 10.39 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা যেহেতু vy পেয়েছি, আবার কি vx পেয়েছি 6, আর vy পেয়েছি এইটা, তাহলে আমার v সমান সমান কত হবে, √vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে ভ্যালুটা কত আসে, √6 স্কয়ার প্লাস 10.39 তার স্কয়ার। তাহলে এই ভ্যালুটা আসলে 12 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে আমরা বুঝলাম যে আসলে কোন বিন্দুতে, এ বিন্দুতে টোটাল যে বেগ সেটা 12 মিটার পার সেকেন্ড, কিন্তু প্রারম্ভিক বেগ কত ছিল, 6 মিটার পার সেকেন্ড। তাহলে দুইটা সমান নয়, এবং প্রশ্নে কি বলেছে, প্রারম্ভিক বেগের তুলনায় দ্বিগুণ। তার মানে ঠিক আছে, তাহলে প্রারম্ভিক বেগ যেহেতু 6 ছিল, আর আমাদের এ বিন্দুতে বেগ যেহেতু 12, সুতরাং সঠিক। থ্যাংক ইউ।